যে আমরা সবাই শুধু অন্য দলের সমালোচনা করি, নিজের দলের নেতাদের কোনো সমালোচনা করি না, কেউ করি না। তার আমরা নিজের দলের নেতারা খুব একেবারে পুত পবিত্র যে এত ইসলামী দল কেন? আমি বললাম ইসলামী দল তো কমপক্ষে 1000 হওয়া উচিত। অনেকে আপনার দল করবে না, অনেক লোকই দল করবে না, কিন্তু সেজন্য ইসলামের টাকে থাকে, সেজন্য ইসলামকে ভালোবাসে। এই ধরনের বক্তব্যটা হওয়া দরকার। গণতন্ত্রকে তো সাপোর্ট দেওয়ার সুযোগ নেই। গণতন্ত্রের মূল যে বক্তব্য যে জনগণ ক্ষমতার উৎস, এটাকে তো সাপোর্ট দেওয়ার সুযোগই নেই। জামাতের যে প্রশিক্ষণ পদ্ধতি, ট্রেনিং মডিউল যেটা আছে, সেখানে আলেমুলামাদেরকে তাচ্ছিল্য করার একটা প্রবণতা অনেক আগে থেকে আছে। ইসলাম বিদ্বেষী না হয়ে বাম হওয়ার কোনো সুযোগ আছে বাংলাদেশে? ছাত্র শিবিরের ডাকসুতে তারা জয়ী হয়েছে আলহামদুলিল্লাহ। সঙ্গীতের ক্ষেত্রে বা ইসলামিক কালচারের ক্ষেত্রে যেটা সাইমুন যেটা করছে, সাইমুনের যুগান্তকারী ভূমিকা। বাট সন্তান হচ্ছে জীবনে আপনার সবচেয়ে বড় সম্পদ। সন্তানকে আপনি দিনদার হিসেবে তৈরি করেন। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ইনোভোটক্সের আজকের পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমী দ্বীন, অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক এবং সংগঠক মাওলানা কবি রুহুল আমিন সাদি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনাকে পেয়ে আমরাও অনেক আনন্দিত। আপনি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ। আপনি বিভিন্ন ডাইমেনশনে কাজ করেন, লেখালেখি করেন, আপনি অনলাইন অ্যাক্টিভিজম করেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। একটা সময় তো ছাত্র রাজনীতির একটি অন্যতম বৃহত্তর প্ল্যাটফর্ম ছাত্র মজলিসের আপনি কেন্দ্রীয় সভাপতিও ছিলেন এবং খুবই জনপ্রিয় লেখক পর্যন্ত আপনি ছিলেন। আমরা আপনার জীবনের গল্পগুলো শুনতে চাই এবং একই সাথে আপনার বর্তমান যে কর্মসূচি, যে কর্মকাণ্ডগুলো রয়েছে, যে সকল ফিল্ডে আপনি কাজ করছেন, বিশেষত আপনাকে দেখি আমরা ইসলামিক দলগুলোর মাঝে ঐক্য নিয়ে যে কাজগুলো করছেন, সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে আমরা মূলত আজকে আপনার কথা শুনবো। আমরা বরাবরের মতো যেভাবে শুরু করি সেভাবে শুরু করতে চাই। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে প্রথমত আসার পর খুব ভালো লাগেছে, আর আমাকে ডাকছেন সেজন্য আমি খুব অত্যন্ত আনন্দিত। আমার বাড়ি হচ্ছে সিলেট জেলার কানাইকের থানার রাজাগঞ্জ ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে ফালজুর। আমার জন্ম সেখানেই। কত সালে? এটা 71 সালে। আচ্ছা, মানে বাংলাদেশের বয়স যত আপনার বয়সও তত? জি জি। আচ্ছা, ছোটবেলায় পড়াশোনা ওখান থেকেই? আমার পড়াশোনা হচ্ছে প্রাইমারি স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়েছি। 5 ওঠার পর মাদ্রাসায় চলে আসলাম। আমার আব্বার প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে স্থানীয়ভাবে, আচ্ছা, জামিয়া ইসলামিয়া আতহারুল উলুম আদিনাবাদ মাদ্রাসা। সেখানেই পড়াশোনা করছি। আর সেই মাদ্রাসা আমার আব্বার অবর্তমানে এখন তো আমার দায়িত্বে, মানে আমি মুহতামিম, এই ঢাকা থেকে যাওয়া আসা করি আর কি। আচ্ছা আচ্ছা, এটা সেখানে কি মাদ্রাসা? এটা হচ্ছে কওমি মাদ্রাসা। কোন জামাত পর্যন্ত? এটা আগে তো ছিল অনেক কিছু, দাওরা তাফসির পর্যন্ত ছিল। এখন ক্লাস 5 পর্যন্ত বক্তব্য, তারপর মাদানী নেসাব 2য় বর্ষ, আর হিফজুল কোরআন, এরপরে আরও এগুলো কিছু আছে আর কি। এটা কি সম্ভব আসলে এত দূরে থেকে মুহতামিম বা ইহতেমামের দায়িত্ব পালন করা? না, এটা সম্ভব মুহতামিম দ্যাট মিন্স দ্য প্রিন্সিপাল, ঠিক না? সম্ভব না, এটা কাছে থাকতে হয়। তো এখন বিষয় হয়েছে যে আমি চলে আসতে চাই বা দায়িত্ব নিতে চাই না, কিন্তু ওইখানে আমার আব্বার একটা দীর্ঘ সময়ের একটা কোরবানি আছে। এখন ওই লোকাল যে মানুষ যারা, তারা আবার তারা চাই যে না, আমার আব্বার রক্তের সম্পর্কে কেউ থাকতে হবে এখানে। থাকলে ওনার পরিচিত যারা কওমি মাদ্রাসা তো মানুষের টাকায় চলে, বা জনগণের একটা আস্থা, বিশ্বাস, আন্তরিকতা, তো সেগুলো মানুষ মনে করে যে না, উনি আছেন। আমার আব্বা উনি সুফি সাহেব ছিলেন, পীর সাহেব, তো লোকালি খুব খুব জনপ্রিয়। ওনার ইন্তেকালের পরে লক্ষাধিক মানুষ হয়েছে ওনার জানা যায়। এবং উনি একটু সাদা সিধে চলতেন। উনি কোন তরিকার পীর সাহেব ছিলেন? উনি নিজস্ব একটা তরিকা ছিল। আচ্ছা, এমনি আতহার আলী রহমতুল্লাহ আলাইহি কিশোরগঞ্জের, ওনার খেদমতে ছিলেন। ওনার একজন খলিফা, ওনার মাধ্যমে তিনি সেখানেও ছিলেন দীর্ঘদিন। আর উনি ব্যক্তিগত খুব সাদা সাদা চলতেন, মানে কেউ দাওয়াত দিলে, যে কোনো লোক মানে দাওয়াত দিলে যেতেন। আর যখন হাঁটাহাঁটি, ওনার নাম হচ্ছে সুফি ফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি। সুফি সাহেব বললে সবাই চিনে, বাট ওনার নাম বললে অনেকে চিনবে না।
কিন্তু এখানে ঘরে ঘরে সবাই চেনে এরকম আর কি। কিন্তু আপনি সেখানে প্রিন্সিপাল না হয়ে অ্যাডভাইজার বা এরকম উপদেষ্টা কোনো একটা পদ সেটা আমি পেতে চাচ্ছি পারতেন। ওনাদের কাছে। তো আমি এখনও চাচ্ছি, হয়তো কোনো একটা সময় চিন্তা আছে এরকম আর কি। আপনি একটা কথা বললেন যে আপনার বাবার ইন্তেকালের সময়ে সেখানে প্রায় লক্ষাধিক মানুষ জানাজায় শরিক হয়েছিল। আমি এই ব্যাপারটা একটু কোট করি। আমি আগেও একটা শোতে অন্য একজন গেস্টকে বলেছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তিনি বলেছিলেন যে আসলে আমাদের আজন্ম একটা আক্ষেপ থেকে যায় যে কওমি মাদ্রাসার একজন ন্যূনতম শিক্ষক বা একজন সাধারণ শিক্ষকও যদি ইন্তেকাল করে তাহলে সেখানে হাজার হাজার লক্ষাধিক পর্যন্ত মানুষ হয় জানা যায়, কিন্তু আমরা প্রফেসররা মারা গেলেও সেখানে কয়েকশো মানুষ খুঁজে পাওয়া যায় না। তো এই জায়গাটা আসলে মানে পার্থক্যের জায়গাটা কেন? এটা হচ্ছে মূলত মানুষের সাথে ঘনিষ্ঠ হওয়া। জানা যেমন আমার আব্বা প্রত্যেকের ঘরে ঘরে, এমন কোনো লোক নেই যার ঘরে যান নাই মাদ্রাসা চালাইতে গিয়া, হ্যাঁ হ্যাঁ বা ওনার যে আন্তরিকতা। উনি যখন হাঁটতেন তখন বাচ্চারা পিছনে ঘুরতো, দৌড়াইতো, বাচ্চাদের দল, কেন যেন সবাইকে চকলেট দিতেন। তো ওই ধরনের একটু সহজ সরল টাইপের তো। আর মানুষ তাদের দেখা গেল যে সে যে দলই করুক, তার কেউ মারা গেছে বা কারো অসুস্থতা, সে চায় যে মাদ্রাসার হুজুর গিয়ে একটু দোয়া করবেন, একটু দোয়া করবেন, তার বাড়িতে দেয়, বা তাদের সুখে দুঃখে অংশগ্রহণ যেটা আছে তৃণমূল পর্যায়ে চলে যাওয়া, আচ্ছা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু এটা অনেকের পক্ষে সম্ভব হয় না। যাদের পক্ষে এমনও আছে, অনেক স্যাররাও আছে আলহামদুলিল্লাহ। আমাদের স্কুলের যে হেড স্যার যিনি ছিলেন উনি খুবই দিনদার লোক ছিলেন। ওনার মৃত্যুতে প্রচুর মানুষ হয়েছে। আচ্ছা আবার দেখা যাচ্ছে অনেক প্রফেসরের মৃত্যুতে ওই সময় হয় না, এটা বিভিন্ন কারণে হয়ে যায়। ভ্যারি করে আসলে ম্যান টু হ্যাঁ ম্যান। হ্যাঁ। আবার অনেক আলেমও আছে, উনি অনেক বড় আলেম, হয়তো আল্লাহ আল্লাহ মানুষ চিনে না। ওই দিন আছে না, মাজহুলুনা ফিল আরদি মারুফুনা ফিস সামা, হ্যাঁ হ্যাঁ কেউ আছে দুনিয়াতে অপরিচিত, আবার আসমানে সে খুব পরিচিত ফেরেশতাদের কাছে। বাহ। তো এটা এক একজন এক এক অবস্থা আর কি। সাদি ভাই আপনার যে নাম রুহুল আমিন সাদি, জি। আপনার বাবা কি এই নামটি আপনার জন্য রেখেছিলেন? আমার বাবা রেখেছিল রুহুল আমিন। রুহুল আমিন। সাদি কিভাবে হয়ে সাদিটা গেল? হয়েছে, আমি তো কাজীগঞ্জ মাদ্রাসায় পড়তাম। হুম, তো পড়তে সময় গিয়ে ওই সময় কবিতা লিখতাম। আমি ছিলাম সাহিত্য সম্পাদক। আচ্ছা তো এখন বার্ষিক সাময়িকী প্রকাশ হবে, হুম হুম, কারণ আমার নামের মধ্যে একটু আলাদা বিশেষত্ব থাকা দরকার। আচ্ছা এই দরকার হতে গিয়ে সাদি হয়ে গেছে আর কি। মানে এটা কি শেখ সাদি থেকে আপনি? ওই রকম, হ্যাঁ। আচ্ছা আর এরপরে এটা নাম তো আবার চেঞ্জ হয়েছে। ঢাকায় আসার পরে গল্প লিখতাম। আচ্ছা গল্প লিখতে গিয়া এখন আবার সংগঠনের দায়িত্বশীল, আবার গল্প। হ্যাঁ হ্যাঁ গল্পের মধ্যে তো প্রেম আসে, মাঝে মধ্যে প্রেম আসে, বা অনেক স্ল্যাং কথাবার্তা আসে, বা একটা হাস্য রসাত্মক কথা আসে। দায়িত্বশীল হিসাবে এটা আবার অনেক সময় এলাও না। সেখানে একটা কঠোর, আমরা যে ছাত্র মজলিস করতাম, একটু ক্যাডার ভিত্তিক সংগঠন, সাংগঠনিক ক্যাডার সিস্টেম। তো তখন সাইদ আবু বকর নামে একজন কবি আছেন, সাইদ আবু বকর, সাপ্তাহিক পালাবদল নামে একটা পত্রিকা, পাক্ষিক পালাবদল পত্রিকা ছাপাইত। আচ্ছা তো ওনার এখানে যাওয়ার হয়তো ফকিরাপুল, উনি বললেন সাইমুল সাদিন আমি লিখতাম, কিন্তু রুহুল আমিন সাদি, উনি বলে সাইমুল সাদি ডাইরেক্ট রেখে দেন। তো ওনার পরামর্শে তখন সাইমুল সাদি সরাসরি এই নামেই গল্পগুলো লেখা হয়েছে। এরপরে এক সময় তো বই লেখছি থ্রিলার, এটাও সাইমুল সাদি এই নামে লেখা হয়েছে। এই সময় তারুণ্যের একটা জোয়ার ছিল এবং আবেগটা ছিল খুব বেশি আবেগ। মনে হয়তো এখনই তো কিছু একটা হয়ে যাবে, ইসলামী বিপ্লব হবে, এই ধরনের একটা চিন্তা। তো সেই সময় গল্পগুলো সেই ধরনের হইতো। তো আমাকে এক সময় ইউসুফ শরীফ ভাই ছিলেন দৈনিক ইনকিলাবের সাহিত্য বিভাগের প্রধান, খুব বড় মাপের গল্প লেখক। তো তিনি আমাকে বললেন যে আপনি গল্পে আরোপিত কোনো চরিত্র আনবেন না, যেটা বাস্তব সেটাই আনেন। আরোপিত চরিত্র আনলে এটা বাস্তবমুখী হবে না। তো এটা ওনার চিন্তা। এটা উনি বলছেন কবিতায় আসতে পারে, কবিতায় আপনি কাল্পনিক কিছু আনতে পারেন, কবিতা আপনি, কিন্তু গল্পে যত বেশি বাস্তব হবে তত আপনার জন্য ভালো। তো সেভাবেই তো এটা অনেক লম্বা কাহিনী আর কি, নামটা বিভিন্ন। আবার এখন আবার আগের নামে চলে গেছি, কিন্তু সাইমুল সাদি নামটা বেশি পরিচিত হয়ে গেছে। চলে গেছে এই জন্য যে ফেসবুকে যখন ব্লু ভেরিফিকেশন করতে হলো, তখন দেখলো পাসপোর্ট দিয়ে গেলে দ্রুত হয়। তা আমার তো আইডি কার্ড, পাসপোর্ট সবাই রুহুল আমিন সাদি এই নামে। তো এটা দিয়ে দেওয়ার সাথে মানে যখন দিছি দেখা গেলো যে 1 ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে ব্লু ভেরিফিকেশন। এই তো এই জন্য ওই নামেই চলতেছে আর কি। কিন্তু মানুষ এখন ওই যে সাইমুল সাদি যেটা ওইটাই স্মরণ রাখছে, ওইটাই বেশি পরিচিত অনলাইনে। তো আমি আসছি 2012 সালে, 2012 সাল থেকে অনলাইনে অ্যাক্টিভ। তো সেই সময় থেকেই সাইমুল সাদি এটাই পরিচিত এবং এটাই
অনেকে বলে, রুহুল আমিন সাদি বললেও বলে যে সাইমুম সাদি। হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন যে ছোটবেলায় আপনি কবিতা লিখতেন, এরপর ঢাকায় এসে আপনি গল্প লেখা শুরু করেছেন। এখন পর্যন্ত আপনার কবিতার সংখ্যা কত বা গল্পের সংখ্যা কত? গল্পের সংখ্যাটাই বেশি, গল্পের সংখ্যা আমার জানা নেই কত। এমনি তখন দৈনিক ইত্তেফাক, আলমজাহিদি ভাই ইত্তেফাকের ছিলেন, দায়িত্বে ছিলেন। তারপর ইনকিলাব সাহিত্য, শুধু শুক্রবারে বেরোইতো ইনকিলাব সাহিত্য। আচ্ছা, সেখানে অনেকগুলো গল্প ছাপা হয়েছে, বিভিন্ন ম্যাগাজিনে ছাপা হয়েছে, বিদেশেরও বিভিন্ন ম্যাগাজিনে। আমার হিসাবটা নাই, খুব বেশি হবে না, সব মিলিয়ে শখানেক হইতে পারে। এমনিতে কোনো বই বের করেছেন? বই তো আরেক ইতিহাস। বই আমি ছাত্রত্ব শেষ করার পরে, আমাদের সাংগঠনিক ছাত্রত্ব একটা আছে, একটা হচ্ছে জেনারেল নর্মাল ছাত্রত্ব, আবার ছাত্র মজলিস বা ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন বা যেগুলো ক্যাডার ভিত্তিক সংগঠন, সেখানে আবার সাংগঠনিকভাবে ছাত্রত্ব শেষ করতে হয়। আচ্ছা, তাহলে আপনি যদি সংগঠন বলে আপনি থাকবেন, তাহলে আপনার ছাত্রত্ব শেষ হলেও আপনাকে থাকতে হবে, হয়তো কোনো না কোনো জায়গায় ভর্তি হবেন, ভর্তি হয়ে আপনার ছাত্রত্ব থাকতে হবে। কারণ ওইখানে একটা আদর্শভিত্তিক দল বা সাংগঠনিক একটা প্রতিশ্রুতি থাকে যে সংগঠনের যে কোনো সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে। ইভেন আপনি বাড়ি যাওয়া, আমি ধরুন যে এখন বন্ধুর সঙ্গে বাড়ি যেতে হবে, দায়িত্বশীল অনুমতি নিতে হবে, বাড়িতে থাকবো না, বিয়ে করা, তো দায়িত্বশীল আপনাকে সঠিকভাবে পরামর্শ দিবে, কিন্তু তাকে জানাতে হবে অনুমতি। তো সেম এইভাবেই এই বিষয়গুলো সবগুলো অনুমতি সাপেক্ষে হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত ক্যাডার ভিত্তিক ছাত্র সংগঠন যেগুলো, সেগুলো কি আসলে গণমুখী ছাত্র সংগঠন হিসেবে, শুধু ছাত্র না, ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলো কি গণমুখী দলে পরিণত হতে পারছে? সেখানে আমার একটু বক্তব্য আছে। আমি যেহেতু ক্যাডার ভিত্তিক ছাত্র সংগঠন থেকে উঠে এসেছি, ক্যাডার ভিত্তিক ছাত্র সংগঠনের জন্য খুব ভালো, মানে একটা সুসংগঠিত দলের জন্য ক্যাডার ভিত্তিক সিস্টেমটা খুবই ভালো। কিন্তু সেটা যদি আপনি গণমুখী কিছু করতে চান, সেখানে কিছু সমস্যা তৈরি হয়। আচ্ছা, যেমন ক্যাডার ভিত্তিক ছাত্র সংগঠনে বা ক্যাডার ভিত্তিক গণসংগঠনে, সে মনে করে আমার নেতাই সবচেয়ে বড় নেতা, তার যে স্টাডি সার্কেল, তার যে কর্মশালা, তার ওয়ার্কশপ, তার ট্রেনিং প্রোগ্রাম, সবগুলোতেই বলা, মানে এমনভাবে তৈরি করা হয় সে মনে করে আমার নেতাই সবচেয়ে বড় নেতা। কিন্তু বাস্তবে কি তাই? সে মনে করে আমার সিলেবাস সবচেয়ে ভালো সিলেবাস, এতে কোনো সিলেবাস হইতেই পারে না। তাকে এই ধরনের একটা কনফিডেন্স লেভেলে তাকে পৌঁছে দেওয়া হয়, কিন্তু বাস্তবতা তা না। যেমন আমি একটা পত্রিকা বের করলাম, কথার কথা, সাংগঠনিক পত্রিকা হলে, যেহেতু আমার নেতা সবচেয়ে বড় নেতা, আমার নেতার যে বক্তব্যটা দিব আমি 8 কলামে, কিন্তু সাংবাদিকতার নীতিমালা এটা সঠিক না। সাংবাদিকতার নীতিমালায় হবে সাংবাদিক দিবে সবচেয়ে বড় দল কোনটা, জনগণের সবচেয়ে বেশি পছন্দের দল কোনটা, তারটা দিবে, তাও 8 কলামে দিবে না, দিবে 4 কলামে, হাইয়েস্ট যদি বড় কিছু হয় বিপ্লব হয়ে গেলে 5 কলামে দিবে। তো এখানে বাস্তবতার সাথে একটু দূরত্ব থেকে যায়, যেটা সংগঠনের ইয়েতে। সেজন্য গণমুখী হতে হলে একটু ছাড় দিতে হয়। সংগঠনের লেভেলে ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দলে এটা বোধহয় না হইলে ঠিক আছে, কিন্তু একটা কর্ম পলিসি আপনার এমনভাবে তৈরি করা দরকার যেন গণমুখী হতে পারে। তা আমাকে কোনো একজন ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলের প্রধান বা দল যেগুলো, কোনো একজন দলের আমির সাথে আমার এই 5 আগস্টের পরে, মানে ওনাদের একটা তালিকা আছে যাদের সাথে দেখা করবে, আমার নামটাও তালিকায় রাখছিলেন আলহামদুলিল্লাহ। তো উনি বলছিলেন, আমি গেছিলাম, যাওয়ার পরে সময় ছিল তো আধা ঘন্টা, মানে 3 ঘন্টা পরে আমি কাটাইছি কথা বলে। আমি বললাম যে দেখেন, আমার যে অবজারভেশন, যে ক্যাডার ভিত্তিক দলে কিছু সমস্যা তৈরি হয়। যেমন আপনার একজন দলের থানার আমির, উনি সকালের কাজগুলো কী কী আছে, উনি সকালে ঘুম থেকে উঠলেন, ওটার পর হয়তো কোনো মসজিদে গিয়ে নামাজ পড়লেন, ফজরের নামাজ, যে সিস্টেম আমরা যে সিস্টেমে পড়েছি এগুলো তো আছে। খেলাফত মজলিস, জামাত ইসলামী একই সিস্টেমে ধরেন, তো সাংগঠনিক সিস্টেমটা একই। নামাজ পড়লে নামাজ পড়তে নেই, এই এলাকায় কারা কারা মসজিদে আসছে, কোন কোন কর্মী আসে নাই, এটা আমরা আগে খবর নেওয়া হইতো। এরপরে কোথাও নাস্তা করলেন, তারপর দেখা গেল যে সকালে 8টার দিকে কোনো একটা কর্মী মিটিং বা দায়িত্বশীল বৈঠক হওয়ার পর দুপুরে তিনি আরেকটা প্রোগ্রামে চলে গেলেন, সুদীদের সাথে দেখা করা, তারপর জোরের পরে হয়তো বাসায় আসলেন, আবার দেখা গেল যে আসরের পরে মিটিং থাকে, মাগরিব পরে তো থাকেই। এবং তার পক্ষে সম্ভব না যে পরিবহন সেক্টর কি হচ্ছে জানা,
ওই আমিরের পক্ষে সম্ভব না, তার পক্ষে সম্ভব না রেস্টুরেন্টে কে কী কথা বলতেছে, তার পক্ষে সম্ভব না ওইখানে চায়ের টঙ্গরে কী আলোচনা হচ্ছে, তার পক্ষে সম্ভব না গার্মেন্টসে কী হচ্ছে, অনেক কিছু জানা সম্ভব না। আচ্ছা তখন তিনি যে প্ল্যানটা নেবেন সেই প্ল্যানটা অপূর্ণাঙ্গ থেকে যায়। আচ্ছা যেটা ক্যারিয়ারভিত্তিক সংগঠনগুলোতে সমস্যা হচ্ছে যে কেন্দ্রীয় নেতা যারা থাকেন বা যারা প্ল্যান তৈরি করেন, ওনারা মনে করেন যে ওনার অল ইন অল, ওনারা যা বলেন তাই। এখন এটা আমিও তো সেই এবার সংগঠনতে বড় হয়েছে, আমি জানি। সেখানে আপনি যদি কথা বলতে যান, বলবে আপনি কাজ করেন। যেমন আজকে আপনি এই ইনোভা স্টুডিওতে বসছি আমরা, স্টুডিও নিয়ে যদি কেউ কথা বলতে চায়, মিডিয়া নিয়ে কেউ কথা বলতে চায়, বা মিডিয়া নিয়ে কোনো প্ল্যানিং করতে চায়, তাহলে তো উচিত যে যারা এই সংক্রান্ত এক্সপার্ট তাদের সাথে কথা বলা, যারা স্টুডিও নিয়ে কাজ করেন। কিন্তু ক্যারিয়ারভিত্তিক সংগঠনে যা মানে যে আইডিয়া তৈরি করে দেওয়া হয়, মানে দায়িত্ব ছিল আমরাই বলি না, আমরা সব বুঝি আর কেউ কিছু এরকম গুরুত্ব না। এই সমস্যাটা কোন ক্যারিয়ারভিত্তিক সংগঠন হয়, যেটা সেজন্য দেখবেন যে মেধাবী কোনো লোক, খুব কোয়ালিফাই কোনো মানুষ সংগঠনে এসে প্রাথমিক স্বস্তি বোধ করে না। আচ্ছা, এটা আমার যেটা অবজারভেশন আর কি। তার মানে ক্যারিয়ার ভিত্তিক সংগঠনে মেধাবীদের অবস্থান কম, মেধাবী এই অর্থে কম। যেমন একজন বড় আলিম আসলেন, একটা মেধাবী একটা ক্যারিয়ারভিত্তিক সংগঠন আসার কী হবে, সে হয়তো দেখালো ঢাকা মহানগরের সভাপতি বা সেক্রেটারি জেনারেলের সাথে কথা বললো। আপনি যখন দেবেন যে তাকে রিপোর্ট রাখতে হবে, সেটা রাখতে পারবে না, ব্যক্তিগত রিপোর্ট। যে সেখানে কোরআন হাদিস কত ঘন্টা কী কী করছেন, ওই যে আমাদের যে সিলেবাস যেগুলো আছে, ওটা তুমি পারবে না। এটা কি মানে এটা না হলে সে তো না, এটা না করলে তো সে তো রোকন হইতে পারবে না। মানে উনি পারবে না কেন? এটা যদি উনি করেন তাহলে ওনার আপত্তি কোথায়? ওই সিস্টেমে তাকে করা যাবে না, তাকে অন্য সিস্টেমে করতে হবে। যেমন তাবলিগ জামাতের আমার সিস্টেমটা খুব ভালো লাগে। আচ্ছা, ওনারা কোনো আলেমের কাছে গেলে দাওয়াত দেন না, পরে হুজুর দোয়া নিতে আসছে। আচ্ছা, যে আপনি আমাদের এখানে আসেন এটা বলেন না। কিন্তু তাবলিগের সিস্টেমটা আমার কাছে বেশ অসাধারণ মনে হয় কিছু কিছু ক্ষেত্রে। তারা বলেন না যে হুজুর আমাদের এখানে আসেন, তাবলিগগুলো বলেন না, বলেন হুজুর আমরা দোয়া নিতে আসছি। আচ্ছা, এখন ধরেন এটা আলেমের কথা বললাম, একজন যদি মনে করেন যে সায়েন্টিস্ট, একজন বড় প্রফেসর, একজন বড় বিসি, ইউনিভার্সিটির বিসি, সে আগে ইসলামী আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নাই, তাকে গিয়ে যদি আপনি রিপোর্ট দিতে পারবেন না, সে তো অনেক উপরে চলে গেছে। এখন দেখা গেল যে কোনো একটা ইসলামী সংগঠনে এক ফাজিল মাদ্রাসার প্রিন্সিপালকে নেওয়া হয়েছে আর কি, যে উনি সংগঠনে ঢুকবে। আচ্ছা, এখন ঢাকা মহানগরের সভাপতির সাথে কন্ট্যাক্ট হয়েছে, আমাদের সংগঠনের পরিবেশে কন্ট্যাক্ট বলে, যে আলোচনার কন্ট্যাক্ট বলা হয়। তো উনি বলছেন যে আপনি তো আসছেন আমাদের রিপোর্ট রাখতে হবে, সেই মিলে। আর রিয়েলি সংগঠনে আপনি কত বড় হস্তি বা কত বড় ব্যক্তিত্ব, এটা গুরুত্বপূর্ণ না, আপনি সাংগঠনিক সিস্টেম মানেন কিনা এটার উপর আপনার গুরুত্বপূর্ণ। তো এগুলো বলার পরে ওই যিনি প্রিন্সিপাল, যিনি তাকে নিয়ে গেছিলেন, তিনি বলেন ভাই আমি এখানে পারবো না, কারণ হচ্ছে উনি যেগুলো বলছেন এটা আমার পক্ষে সম্ভব না। ওনার মতো উনি যে কোয়ালিটির আলহামদুলিল্লাহ ভালো, বা এই কোয়ালিটির আমার তো 10-15 জন শিক্ষকই আমার অধীনে কাজ করে। আচ্ছা, তো এটা হয়েছে কি যে সাংগঠনিক সিস্টেমে একই চিন্তাধারায় গড়ে ওঠে। কিন্তু এটাকে এইভাবে ব্যাখ্যা করা যায় না যে উনি আসলে আনুগত্যের ভেতরে আসতে চাচ্ছেন না, শৃঙ্খলার ভেতরে আসতে চাচ্ছেন না। এটা তো আমরা তার একটা দুর্বলতা হিসেবে বিবেচনা করতে পারি। হঠাৎ করে তো সে আসবে না, হঠাৎ করে সে তো আসবে না, তার সাথে আগে এটার গুরুত্ব বুঝাইতে হবে, তাকে আনতে হবে, তার সিস্টেমে যেতে হবে। এখন এমনও তো আছে, এটাও তো সঠিক যে এমন কিছু কিছু ব্যক্তিত্ব আছে যাদের পিছনে সংগঠন ঘোরাঘুরি করে, সংগঠনগুলো ঘুরে, সংগঠন তাদের ব্যক্তিত্বের এই পর্যায়ের সংগঠন তাদের পিছনে ঘুরে। তো এই বিষয়গুলোর মধ্যে ব্যালেন্স আনতে হবে। যেমন এই যে একটা বিল্ডিং, এই বিল্ডিং মনে করেন যে যারা তৈরি করছে, কিছু লোক তারা ডিজাইন করছে, কিছু লোক জোগালি করছে, কিছু লোক সরাসরি আরও কাজের সাথে সম্পৃক্ত ছিল। যারা জোগালির কাজ করছে তারা যদি বলে যে যারা ডিজাইন করছে তারা কী করছে, ওরা তো কিছুই বোঝে না, তো কাগজে আঁকা আঁকি করছে, আর আমরা তো এখানে সব কাজ করছি, তাহলে হবে না। ডিজাইনটাও লাগবে, আবার আপনার জোগালির কাজটাও লাগবে। তেমনি যে বিষয়ে এক্সপার্ট তাকে লাগবে আপনার। এখন এই এক্সপার্ট যারা হচ্ছে কোয়ালিফাইড খুবই হাইলি, ওনাদেরকে কিভাবে সংগঠনগুলো নিজেদের দলে ভেড়াবে? এটা সংগঠনের মধ্যে একটা পলিসি তৈরি করতে হবে। এক্ষেত্রে আমি বললাম আমাদের তাবলিগের যে সিস্টেমটা, মানে ওনাদেরকে গিয়ে কি বলবে যে আপনার তাবলিগ গিয়ে বলে যে আমরা দোয়ার জন্য আসছি। আচ্ছা, এখন ধরেন জামাত ইসলামী তারা যদি চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে
তারা তাদের দলের অন্তর্ভুক্ত করবে। হুম। সেক্ষেত্রে জামায়াতের জামাত- যিনি মহানগরী আমির উনি কি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের কাছে কি বলবেন, স্যার দোয়া চাই? জামাত এখন যথেষ্ট আপ টু ডেট, আগের সিস্টেমে নাই। আমি যেগুলো জামাতে তো এক সময় এমনও ছিল যে ওকালতি যারা করতো তাদেরকে রোপণ করা হতো না, আচ্ছা, ছিল এটা সময়। তো পরবর্তীতে চিন্তাধারার প্রচুর পরিবর্তন আসছে, প্রতিনিয়তই জামাতের চিন্তাধারা প্রতিনিয়ত আসছে, চেঞ্জিং আসছে। হুম, তো ইসলামী দলগুলো বা ক্যাডারভিত্তিক সংগঠনে একটু মানে গণসংগঠনটাকে একটু মানে আর সহজ করা দরকার। গণসংগঠন, ছাত্র সংগঠনে আপনি রাখেন, সমস্যা নেই, গণসংগঠন সহজ করা দরকার। খেলাফত মজলিস যে চিন্তাধারা তৈরি হয়েছিল যে একটু সহজ ক্যাডার, হুম, এটা তৈরি হয়েছিল যখনই হয়েছে কাদের ভাই, তারপর শাহেদ আদিসাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বা আরও যারা আছেন, ওনারা এভাবে একটা তৈরি করছেন। হুম, তো সেটা তো আর ভেঙে গেলো, জানেন, মাঝখানে ভাঙলো। আবার ভাঙার পরবর্তীতে এখন তো আবার কাজও করছে দুইটাই, আলহামদুলিল্লাহ। আবার আমরা ঐক্যের জন্য চেষ্টাও করছিলাম আরেকটা তো ইসলামী দলগুলোতে মেধাবীদের আনার জন্য প্ল্যান ঠিক করতে হবে। সেই প্ল্যানিংটা হবে অনেক বড় মাপের প্ল্যান থাকতে হবে। আর আমার ব্যক্তিগত চিন্তা হচ্ছে যে ইয়াং জেনারেশনকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য অনেকে আপনার দল করবে না, হুম, অনেক লোকে দল করবে না, হুম, কিন্তু সেজন্য ইসলামের টাচে থাকে, সেজন্য ইসলামকে ভালোবাসে। হুম, এই ধরনের বক্তব্যটা হওয়া দরকার। বক্তব্য ইসলামের দিকে, আমরা তো দেই মানে দলের দিকে, দলের। এবং এখানে প্রচুর উল্টাপাল্টা বক্তব্য হয়। আচ্ছা, যেমন একটা বক্তব্য বলে উল্টাপাল্টা কী হয় যে লা ইসলাম ইল্লা বিল জামাআতে ওয়ালা জামাআত ইল্লা বিল ইমারাতে ওয়ালা ইমারাত ইল্লা বিল ইতাআত। এটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য। তো আমরা বলি যে সংগঠন ছাড়া ইসলাম নাই। আচ্ছা, ও এখানে উনি বলছেন সংঘবদ্ধতা ছাড়া ইসলাম নাই, সংগঠন না। ওকে, লা জামাত ইল্লা বিল ইসলাম মানে জামাত ছাড়া মানে সংগঠন হয় না, মানে জামাত ছাড়া ইসলাম নাই, লা ইসলাম ইল্লা বিল ইসলাম জামাত। ইসলাম ইল্লা বিল জামাতে। হ্যাঁ, তা আমরা বলতেছি যে এখানে আমরা ভুল কথাবার্তা বলি। হ্যাঁ, তা একজন আমাকে প্রশ্ন করছিল যে এটা কার বক্তব্য, যে উমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য। তিনি কোন সংগঠন করতেন? তিনি তো কোনো সংগঠন করতেন না। আচ্ছা, তো এইভাবে কিছু কিছু ভুল একসময় ব্যাখ্যা দেওয়া হয়েছে, হুম, বাট এখনও এটা নাই। যেমন একসময় বলা হয়েছে যে নির্বাচনে জিহাদের শরিক হতে হবে, আচ্ছা। এখন কিন্তু এগুলো বলা হচ্ছে না, বা এখন আর নির্বাচনটা জিহাদ নাই। না ওইভাবে না, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস প্রক্রিয়া। মানে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে আর কি। আর সময় যত যাবে তত তো মানুষের গবেষণা বাড়বে, চিন্তা বাড়বে। আর অনলাইনের যুগে তো আগের মতো অবস্থা নাই। আচ্ছা, আমি একটা কথা বলতেছি, এই কথা মুহূর্তের মধ্যেই কিন্তু চলে যাচ্ছে সব জায়গায়। হুম, হুম, আগে কিন্তু সেটা ছিল না। হুম, হুম। আগে আমরা যেখানে বলতাম সেখানে আগে বই ছিল একটা মাধ্যম, মিডিয়া। এখন তো অনলাইনের যুগ। কিন্তু ইন এ ব্রড সেন্স আমরা তো পড়াশোনা থেকে শুরু করে সকল কার্যক্রমকে জিহাদ বলছি। হুম, সেই হ্যাঁ, হিসাবে broad sense এ, হ্যাঁ। নির্বাচনকে জিহাদ বলা যায় না। এটা নিয়ে প্রচুর বিতর্ক আছে। নির্বাচন হচ্ছে প্রচলিত সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার একটা মাধ্যম আচ্ছা, বা গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতন্ত্রকে তো সাপোর্ট দেওয়ার সুযোগ নাই। গণতন্ত্রের মূল যে বক্তব্য যে জনগণ ক্ষমতার উৎস, এটাকে তো সাপোর্ট দেওয়ার সুযোগই নাই। হ্যাঁ, এটা হইলো একটা বিষয়। আবার নির্বাচনটাই গণতন্ত্র, এটা বোঝা ঠিক না। নির্বাচন মানেই গণতন্ত্র, বিষয়টা এমন না। বা নির্বাচন মানে যে জনগণ ক্ষমতার উৎস, সেটা অনেকে তার নির্বাচনটাকে মনে করে যে দিলাম আমি একটা ভোট। তো সেই জন্য মানুষের মধ্যে ইলমের প্রচলন করাতে হবে, ইলমের ব্যাপক চর্চা করতে হবে। চর্চা যদি হয় তখন সে বুঝতে পারবে। কিন্তু একটু সহজ করা দরকার আমাদের, মানুষের কাছে যাওয়া, দিনের দাওয়াত দেওয়া সহজ করা দরকার। এই ক্ষেত্রে আমার একটা চিন্তা আছে এরকম, এটা অনেকে পছন্দ করেন বা করতে নাও করতে পারেন, যে এত ইসলামী দল কেন? আচ্ছা। আমি বললাম ইসলামী দল তো কমপক্ষে 1000 হওয়া উচিত। আমার ব্যক্তিগত চিন্তা 1000 দল 1000 হবে। হওয়া উচিত। কেন বলতেছি আচ্ছা। শোনেন আমার যুক্তিটা, হ্যাঁ, যে বাংলাদেশের মানুষ তো আমরা বলি 20 কোটি, হুম, 18 কোটি 20 কোটি বলি না। হুম, হুম, হুম। তো ইসলামী দল যে কটা আছে এরা কি সকলের কাছে যেতে পারছে? না, মানে 1 কোটির কাছে কি যেতে পারছে? জামাত ইসলামের মধ্যে যেতে পারছে, জামাত বড় সংগঠন। বাকি যা আছে ওনাদের নামটা কি 50 লক্ষ মানুষ জানে বা 60 লক্ষ মানুষ জানে বা 1 কোটি লোক যদি ওদের নাম জানে, দলগুলোর নামই জানে না। আচ্ছা, তার অর্থ আপনার সেই সামর্থ্য নেই সকলের কাছে যাওয়ার। সকল ইসলামী দল মিলেও যদি হয়, হুম, তাও দেখা যাবে যে 20 কোটি মানুষের কাছে যাওয়ার মতো সামর্থ্য নাই। আচ্ছা। সেজন্য দল বেশি হওয়া প্রয়োজন। দল বেশি হলে কয়েকটা সুবিধা আছে। বিএনপি আওয়ামী লীগ কি 20 কোটি মানুষের কাছে পৌঁছাতে পেরেছে? না, মনে হয় না। কিন্তু বেশিরভাগ লোকের কাছে পৌঁছতে পারছে। নৌকা
ধানের শীষ এগুলো বেশিরভাগ মানুষ জানে, লাঙ্গলও বেশ বড় একটা অংশের কাছে পৌঁছতে পারছে। লাঙল, নৌকা এবং ধানের শীষ তিনটা সংগঠনে যদি অধিকাংশ মানুষের কাছে পৌঁছাতে পারে, তাহলে হাত পাখা, দাড়িপাল্লা, রিক্সা এগুলো কেন ওনার অধিকাংশ তো মানুষের কাছে কোনো পৌঁছাতে সংগঠন পারছে ছোট না? সংগঠন না, সংগঠন তো ওইভাবে না। বিএনপি বা আওয়ামী লীগের মতো তো সংগঠন না। বিএনপি বা আওয়ামী লীগ তো তৃণমূল পর্যায়ে আছে। সুতরাং 1000 সংগঠন না করে এই দলগুলো যদি বিএনপি আওয়ামী লীগের মতো ওই বড় যোগ্যতা হওয়ার নাই চেষ্টা ভাই, করে, ভাই ওই যোগ্যতা তো নাই। ওই দলের যে লিডারশিপের যে কোয়ালিটি, হুম, আপনি এই জমানায় যে লিডারশিপের কোয়ালিটি হওয়ার দরকার সেটা তো নাই। কোনো একটা সময় আমি বোঝাই আপনাকে, গোলাম মোল্লা রনিকে, হুম, রনি ভাই যখন ইসলামের পক্ষে লেখালেখি শুরু করলেন, সাইদি সাহেব নিয়ে লেখালেখি শুরু করলেন, হুম, তখন জামাত ইসলামের পক্ষ থেকে একদল ভাই ওনারা গিয়েছিল ওনাকে সংগঠনের দাওয়াত দিতে। আচ্ছা, দাওয়াত দেওয়ার পরে উনি সুন্দর একটা কথা বলছিলেন। উনি বলছিলেন জামাত ইসলাম একটি শক্তিশালী সংগঠন, অর্গানাইজড ওয়ে এবং ভ্রাতৃত্ব চমৎকার, হ্যাঁ, যেটা অন্য কোনো দলে নেই। এবং এখানে যদি দোকান থাকে জামাতের লোকজন বেশিরভাগ তারা এই দোকান থেকে কিনে, হুম, এটা একটা ভালো দিক। হুম, হুম, তো এইভাবে অনেকগুলো কথা বলে পরে উনি বললেন যে এগুলো হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির চরিত্র। আর আচ্ছা, উনি বললেন আমি তো বিএনপি আওয়ামী লীগ করা লোক, আমি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির মানুষ, আচ্ছা। আমি ওই প্রাইভেটে গিয়ে পারবো না। বুঝতে পারছেন? পাবলিক লিমিটেড কোম্পানির ক্যারেক্টার কি? পাবলিকের সাথে সম্পৃক্ততা। আর প্রাইভেট তো আপনার যে প্রাইভেট নিজেদের মধ্যে, এর বাইরে নাই। নিজেদের মধ্যে যেমন আমরা এখানে 4-5 জন আছি, আপনি আমি আছি, আবার এখানে বাইরে রেকর্ড করতেছে ক্যামেরা, এরাই তো আমরা কয়েকজন। এটা হচ্ছে এটা পাবলিক লিমিটেড কোম্পানি। কিন্তু বাইরে গেলে তো পাবলিক, এখানে আমরা প্রাইভেট আছি, এরকম। তো ইসলামী দলগুলো, ওভারঅল ইসলামী দলগুলো নিজেদের মধ্যে এই চর্চা করতেছে, এর বাইরে আমরা যেতে পারতেছি না। যেমন ধরেন স্টুডেন্ট বাংলাদেশে কত, এই হচ্ছে 4 কোটি স্টুডেন্ট বাংলাদেশে, স্কুল কলেজ ইউনিভার্সিটি মিলে। এর মধ্যে মাদ্রাসায় পড়ে সর্বোচ্চ 5%, আচ্ছা, কওমি আলিম মাদ্রাসা মিলে। বাকিরা আসলে তো স্কুল কলেজ ইউনিভার্সিটি। তো এদের মধ্যে তো আমরা দিনের দাওয়াতটা পৌঁছাতে পারছি না সবার কাছে। সাংগঠনিকভাবে মনে করেন যে ছাত্র সংগঠন যেগুলো আছে, ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র মন্দির, ইসলামী স্বতন্ত্র ছাত্র আন্দোলন, তারপর ছাত্র জমিয়ত, এরপরে আছে সুন্নি ভাইদের কি একটা ছাত্র শক্তি, যতগুলো আছে আর কি। তো এরা তো খুব বড় লেভেলে সব মিলিয়ে যেগুলো আছে, এখানে কত পার্সেন্ট ছাত্রের কাছে যেতে পারছে আমার পুরোপুরি হিসাব নেই। কিন্তু এই যে আওয়ামী লীগের সময় যে ধর্মশিক্ষাটা ঐচ্ছিক করে ফেলা হলো, আগে ছিল বাধ্যতামূলক, ঐচ্ছিক করে ফেলা হলো। একটা মানে মুসলমানের সন্তান, সে মাস্টার্স পর্যন্ত পড়বে, অনার্স পড়বে, কিন্তু সে আল্লাহকে চিনবে না, রাসুল চিনবে না, কোরআন চিনবে না, আখিরাত চিনবে না, সিরাত সম্পর্কে তার জানাশোনা নাই, হাদিস চিনবে না, কোরআন চিনবে না। এই যে সিস্টেমটা, এটা তো কত ভয়াবহ একটা সিস্টেম। তো সেখানে আমাদের কন্ট্রিবিউশনটা কি, আমরা কি করতেছি? অনেকে বলেন যে ইসলামী দলগুলো এক করলে ইসলাম কায়েম হয়ে যাবে। সেখানে আমার বক্তব্য হচ্ছে যে ইসলাম কীভাবে কায়েম? ইসলামী দলের মানে কত পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করে? এই যে আগের যে কথা যদি যাই, কত পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করে ইসলামী দল? আলেমদের মধ্যেই তুলি, আচ্ছা বাড়ির বাকিরা, আলেমদের মধ্যে শতকরা 30% মানুষ ইসলামী দল করে, সংগঠন করে আলেমদের মধ্যে, বাকিরা কোনো দলই করে না। আচ্ছা, বুঝছেন? তাহলে যেখানে অনেক মানুষের কোনো কন্ট্রিবিউশন নাই, সেই দলগুলো এক হয়ে হলেও তো ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনাটা কম। বাংলাদেশে যেটা করতে হবে যে ঘরানার মধ্যে ঐক্য হইতে হবে। ঘরানা, কওমি একটা ঘরানা, আলিয়া একটা ঘরানা, জামাত ইসলামী একটা ঘরানা, তাবলিগ একটা ঘরানা, তারপর হচ্ছে আহলে হাদিস, এটাও একটা ঘরানা, পীর মুরিদি সুন্নি যে ভাইরা যারা বলে নাকি বেরলবি, এটাও একটা ঘরানা। ওনাদের মধ্যে যদি কোনো ঐক্য হয় ভবিষ্যতে কখনো, সেই ঐক্যের জন্য যদি কোনো চেষ্টা করা হয়, তাহলে একটা সম্ভাবনা আছে। ইসলামী দলগুলো তো কতজন মানুষ, সকলে সবাই মিলে, হ্যাঁ মানুষের চাহিদা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হোক, জনগণের চাহিদা, সেটা এক হইলে আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। কিন্তু আরও ব্যাপক পরিসরে কাজ করতে হবে। কিন্তু এই আলেমদের বা ঘরানার যে কথাটা আপনি বললেন, যে ঘরানার মাঝে ঐক্য দরকার, এই ঐক্য নিয়ে কেউ কাজ করছে? এটা ঐক্য নিয়ে যে কাজ করা দরকার, যেমন আপনি যদি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা যে বিজেপিকে দেখি, বিজেপি তো হচ্ছে আরএসএসের একটা পলিটিক্যাল ব্রাঞ্চ, এটা বিজেপি মেইন না। তো আরএসএস করছে কি, তা হিন্দুত্ববাদের প্রশ্নে সে সারা বিশ্বে হিন্দুত্বকে ঐক্যবদ্ধ করছে। কীভাবে করলো? সেখানে হিন্দুদের মধ্যে জাতপাতের সমস্যা আছে, সেখানে অনেকগুলো ভগবান আছে বিভিন্ন জায়গায়,
বা আরও অনেকগুলো সমস্যা আছে ওনাদের। তো এখন ওনারা কেমনে ঐক্যবদ্ধ হইল? ওনারা আগে তাদের গবেষণামূলক সংস্থা আছে অনেকগুলো, যারা গবেষণা করছে কোথায় কোথায়। আপনি আমাকে কেন বিশ্বাস করেন না? আপনি একটা ইসলামী দল, আমি আর একটা ইসলামী, আপনি আমাকে আস্থায় নিতে পারতেন, আমি পারতেছি না আপনাকে আস্থায় নিতে। এটা সমস্যাটা কোথায়? এই সমস্যাগুলো আগে ফাইন্ড আউট করা। আচ্ছা, এখন হলো যেমন বেরলবি যারা আছেন, তারা সুন্নিদেরকে বা সুন্নি যারা, তারা মনে করছে আপনাকে বলতে ওহাবে, তো ওহাবিরা বলছে এরা বেদাতি, বিভিন্ন কথাবার্তা বলতেছে না। তো আস্থায় নিতে কেন পারতেছে না, এটাকে ফাইন্ড আউট করা দরকার। এই যে এখন যে জামাত ইসলামী কওমি ঐক্য হওয়া না হওয়া, তা কখনো ঐক্য হয় কখনো হয় না। তো এই যে ঐক্য না হওয়ার পিছনে কারণটা কি, সেটা তো বের করা দরকার। আমাদের মধ্যে হয়েছে কি, সবাই আসেন ঐক্যবদ্ধ হই, আমার কাছে আসেন, আমার কাছে আসেন, হ্যাঁ, আর যারা আসলেন এরা দালাল, এটা এতে বলে ডাইরেক্ট বলে ফেলি। তো এইটা যদি যতক্ষণ আমার মনের কথাটা আপনি বুঝতে না পারবেন বা আপনার কথাটা আমি বুঝতে না পারবো, তখন তো ঐক্য হবে না। সেজন্য আরএসএস সকলের মধ্যে কি কি প্রবলেম আছে এগুলো তারা বের করে এটার সমাধানও তারা তৈরি করছে। এটা হলো একটা উদাহরণ পাশের দেশ থেকে। এই কাজটা আমাদের দেশের যারা জামাত আছে, হেফাজত আছে, অথবা খেলাফত মজলিস বলি বা চরমনাই দলের যারা নির্বাহী পরিষদে যারা থাকেন, হ্যাঁ, কার্যকরী পরিষদে, ওরা বললাম না, ওনারা বাকিদেরকে তো এমন গুরুত্ব, বা কেউ যদি বলে এটাকে তেমন গুরুত্ব অনেক সময় দেওয়া হয় না। দেওয়া হয় না এই অর্থে যে আমরা তো সারাদিন কাজ করতেছি, আপনি মাঝখানে থিওরি দিচ্ছেন, আপনিও কাজ করেন, কাজ করলেও তো থিওরি অটোমেটিক বের হবে, আচ্ছা, এই ধরনের একটা ব্যাপার। কিন্তু থিওরির জন্য আলাদা লোক লাগবে, যারা 24 ঘন্টা সে আলাদা সংস্থা লাগবে। থিঙ্ক ট্যাঙ্ক কাকে বলা হয়, থিঙ্ক ট্যাঙ্ক তো আমাদের মধ্যে নাই। এটা এমনি আমরা যেটুকু বসলাম কথাবার্তা বললাম, রিয়েলি থিঙ্ক ট্যাঙ্ক যারা যারা গবেষণা করবে, যারা পুরো আজকের যেমন একটা মহাসমাবেশ হয়েছে, এটা একটা সামারি তার থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করে দিবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে। এটার মূল উদ্দেশ্য কি, এটা অর্গানাইজ কারা করছে, এটার রেজাল্টটা কি হবে। তা আমাদের বিরোধী যারা, তাদের তো থিঙ্ক ট্যাঙ্ক আছে, আচ্ছা, প্রচুর থিঙ্ক ট্যাঙ্ক আছে। এনজিওগুলোর অনেকগুলো এনজিও, এখন তো এরা যোগাযোগ করে না, আগে আওয়ামী লীগ যখন ছিল তারা ফোন দিত আমাকে, ভাই এটার সম্পর্কে এটা নতুনভাবে এটার উদ্দেশ্য কী, লক্ষ্য কী জানার চেষ্টা করতো। তাদের প্রচুর টাকা পয়সা আছে, প্রচুর অনেক কিছু করে। তো আমাদের মধ্যে সেজন্য থিঙ্ক ট্যাঙ্ক নাই। আর চিন্তার ক্ষেত্রে চিন্তাটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বারবার বলছেন তোমরা চিন্তা করো, গবেষণা করো, ফিকির করো, কোরআন শরীফ বারবার আছে। বাট চিন্তা না করে আপনি দৌড়াইলে তো হবে না। বা চিন্তার ক্ষেত্রে আমি একটু অ্যাড করি, চিন্তার ক্ষেত্রে উদারতার যে একটা বিষয়, সেই জায়গাতে মনে হয় আমাদের কিছুটা ঘাটতি কি আছে। এটা তো চিন্তা ঠিক থাকলে উদার হইতে পারতাম। চিন্তাটা তো করি না, করার চেষ্টাও করি না। আমরা চিন্তা করার চেষ্টাই করি না। এই যে ওদিন দেখলাম যে আবু হেনা রাজ্জাকি সাহেব একটা সুন্দর কথা বলছেন, যে আমরা সবাই শুধু অন্য দলের সমালোচনা করি, নিজের দলের নেতাদের কোনো সমালোচনা করি না, কেউ করি না। তার আমরা নিজের দলের নেতারা খুব একেবারে পুত পবিত্র, ওরা কি ফুলের মতো চরিত্র ওনাদের না, এটা হয়তো আভ্যন্তরীণ ইনহাউস মিটিংগুলোতে হয়তো সমালোচনা হয়। তাহলে আমি আরেকটা ইসলামী দলের নেতার বিরুদ্ধে আমি ফেসবুকে লিখলাম, বক্তৃতা দিচ্ছি, তাকেও তো আমি আসলে ব্যক্তিগতভাবে তাকে বলা দরকার ছিল, সেটাই সেখানে বলতে, সেক্ষেত্রে আমি তার বিরুদ্ধে বলতেছি, আমরা নিজেদেরটা বলতেছি না। এটা ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, হয়তো তাকে রিচ করার তার পক্ষে সম্ভব হয় না, অথবা তিনি পাবলিকলি বলেছেন বলেই হয়তো তিনিও পাবলিকলি সমালোচনা করছেন। এগুলো হয়ে যায়, এগুলো চর্চা আমাদের এগুলো এই সিস্টেম তৈরি গেছে। আমি ঐক্যের একটা বিষয় জানতে চাচ্ছিলাম। একটা সময় বাংলাদেশে যেমন খতিব ওবায়দুল হক, এরপরে হচ্ছে মাওলানা মহিউদ্দিন খান সহ এ ধরনের কিছু ফিগার আমরা দেখেছিলাম যারা আসলে ঐক্য নিয়ে খুব কাজ করতেন। আমাদের বর্তমান সময়ে আমরা কি এমন কোনো ফিগার, ইনফ্যাক্ট তরুণদের মধ্যেও কি আমরা এমন কোনো ফিগার দেখছি যারা আসলে ঐক্য নিয়ে কাজ করছেন? এখানে ঐক্য নিয়ে কাজ করার ক্ষেত্রে যেমন আমি নিজে 2 খেলাফত মজলিস এক করার পেছনে সময় দিছি প্রচুর, আচ্ছা, এবং শীর্ষ নেতৃত্ব এই ক্ষেত্রে একমত ঐক্য হওয়ার পিছনে। ওকে, আমি আমার মামুনুল হক সাহেবের সাথে কথা বলছি, তারপর এখানে আমাদের আব্দুল হাসিন আজাদ সাহেব, ওনার সাথে কথা বলছি, ওনারা এক, কিন্তু দুইটা তো নিবন্ধিত দল নির্বাচন কমিশন কর্তৃক, এটা একটা সময় লাগবে। কিন্তু আগে যে পরিবেশটা ছিল যে একসাথে বসাই যাবে না, 2 খেলাফত মজলিসে কোনো প্রোগ্রামে গেলে একটা গেলে আরেকটা দিত না, তো ওইটা নাই এখন বরঞ্চ প্রোগ্রামে বসার আগে বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস 2 জনের নেতৃবৃন্দ আগে একটা সিদ্ধান্ত, মানে দেখা সাক্ষাৎ হয়, একটা যৌথ একটা চিন্তা নিয়ে ওনারা মিটিংয়ে যান। জমিয়তুল উলামা ইসলাম 2 গ্রুপ ছিল,
দুই গ্রুপ, ওনারা কিন্তু দুই গ্রুপ এখন বিএনপির সাথে আছে সুসম্পর্ক, বা একটা দুইটা গ্রুপই আছে, কাছাকাছি আছে। আচ্ছা, 10টা করে আসন বা 5টা করে আসনের সেটা হলো, হ্যাঁ, কিন্তু একসাথে তো আছে, মানে প্রত্যেকটা গ্রুপে কি 5টা করে আসন চাচ্ছে? না না, আমার পুরোপুরি জানা নাই, কিন্তু ওনারা দুইজনই একসাথে তারা বিএনপির সাথে কথা বলেন, বা তারা বার্গেনিং যেটা করার আর কি অধিকার আদায় করতেছেন। এই সুযোগটা আছে, আগের মতো এত খারাপ পরিবেশ নাই। এটা অনলাইনের কারণে হয়েছে। আচ্ছা, অনলাইনের কারণে মানুষের মধ্যে চিন্তার একটা পরিবর্তন আসছে, এটা হইতেছে। এটা মনে হয় আগামীতে আরো বেশি হবে আমার ধারণা, কারণ আমরা তো এখন বুঝতে পারতেছি, আগে তো আমাদের সবকিছু ক্লিয়ার ছিল না, এখন করতেছে অনেকেই। কিন্তু ওই যে বললাম যে আমি সারাদিন যদি চিল্লাই ঐক্য নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তো নির্বাহী পরিষদে, সংগঠনের মেইন যে নির্বাহী তারা তো সিদ্ধান্ত নিবে, বা সুরা সিদ্ধান্ত নিবে। তো আপনি বাইরে থেকে চিল্লাইলে তো হবে না, আপনি দিয়ে এক হইলে লাভ কি? ঐক্য তো হইতে হবে দলের মধ্যে থেকে। আমরা শুধুমাত্র দলকে আহ্বান জানাইতে পারি, তাদের সাথে কথা বলতে পারি, এটা অনেকেই করতেছে। আগের চিন্তা থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে ইনশাল্লাহ। আপনি একটা কথা বলছিলেন জামাত ইসলামী সম্পর্কে, যে জামাত প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু এরপরও আমরা দেখি যে কওমি আলেমদের মধ্যে যারা একটা সময় পর্যন্ত জামাতকে আকীদাগত দিক থেকে বা বিভিন্ন কারণে তারা জামাতের সমালোচনা করতেন, অনেকেই সেই সমালোচনা এখনও বজায় রেখেছেন, জারি রেখেছেন। ইনফ্যাক্ট আমি যদি নাম ধরেই বলি, হেফাজত আমিরকে আমরা মাঝে মাঝে দেখি পত্রিকায় ধরনের শিরোনাম আসে, তিনি জামায়াতকে হয়তো বিভিন্নভাবে অ্যাটাক করেন। বাট জামাত যেহেতু একটা সংস্কারের মধ্য দিয়ে আগাচ্ছে, তাহলে জামায়াতের সাথে কওমি আলেমদের যে দূরত্বের জায়গাটা, সেই জায়গাটা কি জামায়াত ইসলামী এখনও সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে না? এটা হচ্ছে দুইটা বক্তব্য এক্ষেত্রে। একটা হচ্ছে যে জামাতের মধ্য থেকে শীর্ষ নেতৃত্ব তারা ঐক্যের ব্যাপারে আন্তরিক, জামাতের সেন্ট্রাল লিডারশিপ যেটা আছে, আচ্ছা, ঐক্যের ব্যাপারে আন্তরিক। জামাতের আমিরের যে বক্তব্য, এর পরের দিনে আবার তারেক মনোয়ার সাহেবের বক্তব্য। আচ্ছা, জামাতের আমির যেদিন বলছেন যে হেফাজতের যে বক্তব্য, হেফাজতের আমির যিনি আমাদের যে বাবনুর হজরত, উনি যেদিন বললেন না, বক্তব্য দিলেন যে জামাতের বিরুদ্ধে, এর পরের দিনে আবার তারেক মনোয়ার সাহেব বক্তব্য যে আমাদেরকে এই দর্শন নাজাবের এইগুলোতে ঢুকতে হবে, দখল করতে হবে। তো দেখালো দুজনের একই বক্তব্য, মানে বাবনগরী যেটা বলছেন এটার সাপোর্ট দিচ্ছেন কিন্তু তারেক মনোয়ার, যে বাবনগরীর বক্তব্য সঠিক। বাবনগরীর কথার এগেনস্টে তারেক মনোয়ারের কথা কতটুকু গ্রহণযোগ্য? আমি এটাই বলতে চাচ্ছি, এখানে হচ্ছে জামাতের যে প্রশিক্ষণ পদ্ধতি বা ট্রেনিং মডিউল যেটা আছে, সেখানে আলেমুলামাদেরকে তাচ্ছিল্য করার একটা প্রবণতা অনেক আগে থেকে আছে। আচ্ছা, তাচ্ছিল্য করার প্রবণতা কিভাবে সেটা বোঝাই আপনাকে। এদের দ্বারা কিছু হবে না, এর মোল্লা মৌলবীদের কিছু হবে না। এটা মাঠ লেভেলের যারা জামাতের ট্রেনিং এ এই বিষয়গুলো আছে, জামাতের মাঠ লেভেলের যারা আছে, মাঠ পর্যায়ের, এরা এই ধরনের চিন্তাটা লালন করে। আমি তো সবার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু আমি যদি একটু আপনাকে এখানে আমি যদি একটু বিরোধিতা করি, যে জামাতকে আমরা কিন্তু দেখি যে তাদের মাঠ পর্যায়ে অধিকাংশ নেতৃবৃন্দই কিন্তু মোল্লা মৌলবী। আচ্ছা, বলতেছি আমি এখন হয়েছে, যেমন একামতে দিন নামে একটা বই আছে, আমি উদাহরণ দিই। এটা হচ্ছে অধ্যাপক গোলাম রাহিমাহুল্লাহ ওনার লেখা বই। আচ্ছা, সেখানে বলা আছে যে একমাত্র জামাত ইসলামী একামতে দিনের সংগঠন, আর বাকিরা হচ্ছে খিদমতের দিন। আচ্ছা, ওখানে কি বাকি দলগুলোর নাম মেনশন করে বলা হয়েছে? বাকি মসজিদ মাদ্রাসা আরো যা আছে বা আলেম তাবলীগের সময় খিদমতের দিন, মানে কোনো রাজনৈতিক দলের নাম মেনশন করা না, দল না, এটা গণনার ব্যাপার। আচ্ছা, এখানে তো আর জামাতের বিরুদ্ধে যখন কমি যখন কেউ বলেন, তখন তো গণনার দিকে চলে আসে, দল টল থাকে না, বুঝতে পারছেন? তাই আমি নিজেই তাই যে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধতা হোক। ছাত্র শিবিরের ডাকসুতে তারা জয়ী হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আজকে আমি সকালেও আমার স্ত্রীর সাথে কথা বলতেছি যে একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশলিয়ে যাওয়ার সময় বলতাম, বা এদিকে নিও না গাড়ি, অন্যদিকে নাও। তো এখন তো আমরা ছাত্র শিবির আছে, আমরা মনে করি যে মুক্ত একটা সময়, আলহামদুলিল্লাহ, সেখানে যাইতে পারে। আমার মেয়ে ছোট দেশে সাইমুন শিল্পী গোষ্ঠীর শিল্পী, আমার ছোট যে কিডসের, তবে এতটুকু উদার, আলহামদুলিল্লাহ। আমরা চাই যে অন্তত আর যাই হোক, ইউনিভার্সিটি পর্যায়ে অফিস আদালতে যে একসময় যে হিজাবের বিরুদ্ধে ছিল, আলেম ওলামা দেখলে যে একটা নিম্ন শ্রেণীর মনে করা হইতো, এটা তো চেঞ্জ হবে, এটা তো চেঞ্জ হতে বাধ্য। এটা অনেক বড় একটা ব্যাপার। সাদিক ভাই, আপনার মেয়েকে যে সাইমুমে দিয়েছেন, আপনি কোনো জায়গা থেকে কোনো সমালোচনার মুখোমুখি হন নাই? মেয়ে তো ক্লাস 2-তে পড়ে, আর সমালোচনা কিছু তো হয়, সমস্যা। যে আপনি সাইমুমে কেন দিলেন?
সাইমুমে দিছি বিভিন্ন কারণে, কারণ নাশিদের চর্চার ক্ষেত্রে আমাদের পরিচিত, যেমন আমি ছাত্র মজলিস করছি, আমাদের দাবানো শিল্পী গোষ্ঠী আছে, তো সেখানে তো আসলে মেয়েদের শেখার কোনো মাধ্যম নাই, বা কলরব আছে, কলরবে মেয়েদের শেখার মাধ্যম নাই। আর সাইমুমে যেটা আমার ওয়াইফ যাওয়ার পরে সে পরিবেশ থেকে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। সিস্টেম ওয়াইজ সুন্দর, সুশৃঙ্খল, এগুলো ভালো লাগছে আর কি। নাঠিদের চর্চা হোক ব্যাপকভাবে। আর আমাদের মধ্যে আবার অনেকের মধ্যে আছে যে গান টান শিখে গেলে কী হবে, বড় হয় কী হবে, এটা সেটা, এগুলো নিয়ে কিছু মাঝে মধ্যে কিছু বাধার সম্মুখীন হই। অনেকে সমালোচনা করে যে উনি আলেম হয়ে মেঘে দিয়ে দিয়েছে গানের ক্ষেত্রে সঙ্গীত মিলাইয়া। তো এগুলো আমরা আমাদের মতো করে উত্তর দেই, কিছু উত্তর তো আছে যৌক্তিক, যেগুলো আমরা দিই আর কি। আচ্ছা সাদিক ভাই, আপনি ছোটবেলায় স্কুলে পড়েছেন, আপনি যেমনটি বলছিলেন যে ক্লাস 4 পর্যন্ত স্কুলে পড়েছেন, এরপরে আপনি মাদ্রাসায় ব্যাক করেছেন। আমি একটু আগের কথাটা একটু শেষ করে ফেলি, যেটা আসবো মানে সঙ্গীতের ক্ষেত্রে বা ইসলামিক কালচারের ক্ষেত্রে যেটা সাইমুন যেটা করছে, সাইমুনের যুগান্তকারী ভূমিকা। আচ্ছা, আবার আওয়ামী লীগের 15 বছরে তো সাইমুম খুব বয়ে বয়ে কাজ করছে, সেই সময় কলরবের কাজটাও খুব, কলরব যেহেতু চরুণা পীর সাহেবের দলের, তো ওনাদেরও তার কাজ ভালো। সে সময় আওয়ামী লীগ চরুণা পীর সাহেবের দলকে একটু ছাড় দিত, এটা আর কি, প্রচুর কাজ করেছে। তো এক্ষেত্রে একবারের ঘটনা হচ্ছে, কলরব গেছে পল্টন থানায় যে একটা প্রোগ্রাম অনুমতি আনতে, বলে না দেওয়া যাবে না, ইসলামী কোনো দলকে দেওয়া যাবে না, ওসি সাহেব বলছে। তো একটু পরে ওসি সাহেবের মোবাইলে কল আসছে, তো এটা অনেক আগের কথা বলছে, প্রায় ধরেন যে 10 বছর আগের। তো ওইখানে অমদিনের বুলবুলি তোমার নামের ফুল তুলি, ওই গানটা বেজে উঠছে। তোরা বললো স্যার আপনার যে গানটা বাজছে এটাই তো আমাদের দলের সংগঠন, তোমাদের তাহলে অনুমতি দিয়ে দিল। যাক, আমাদের অনেকে মনে করে যে গান শুনলে কি হবে, ইসলামিক কালচারের গুরুত্ব কত বেশি, অকল্পনীয় বেশি, অনেকে জানেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো তিনি যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো তিনি তো দিয়েছিলেন তার রাসূলের কবি হিসাবে, তাকে মেম্বর বানিয়ে দিয়েছিলেন। মক্কা বিজয়ের পরে যাদেরকে ওয়াজিবুল কতল হিসাবে বলা হয়েছে, এর মধ্যে অর্ধেক ছিলেন কালচারাল কর্মী, কেউ ছিল নর্তকী, কেউ ছিল কাসাস, কিচ্ছা কাহিনী বলতো, কেউ ছিল কবি, কেউ ছিল শিল্পী। মানে এরা ইসলামের এত ক্ষতি করেছে, ওদেরকে কাবা গড়ের মানে পাশে পাইলে সেখানে হত্যা করার নির্দেশ, তাদের কাবার যদি গিলাফ ধরে ঝুলে তারপরে তাকে হত্যা করো, এরা এত ক্ষতি করেছে ইসলামের। তো সেই জন্য ইসলামে এটা অনেক বড় একটা ব্যাপার, কালচার আপনার নেগেটিভ তৈরি করে, সিস্টেম তৈরি করে। আমি একবার দেখলাম, আমরা এই যে উদিচি কি শুধু একটা গানের সংগঠন নাকি? এটা তো অনেকে বুঝে না, এটা তো গানের সংগঠন না, এটা নেগেটিভ তৈরি করে। তো আমি একবার দেখলাম, আমি ঢাকায় আসছি প্রথম 97-তে, সম্ভবত 99-তে দেখলাম যে আমাদের পল্টন মোড়ে মাদ্রাসার কিছু শিশুদের ছবি, একটা ব্যানার, আর সেখানে লেখা যে ওরা ফুল ও পাখি বিরোধী, ওদেরকে প্রতিহত করুন। মাদ্রাসা ছাত্রদের ছবি ব্যানারে দেওয়া, আর এখানে ক্যাপশনে লেখা, মানে শিরোনাম লেখা, ফুল ও পাখি বিরোধী, এদেরকে প্রতিহত করুন। পুরাটা আমার মনে নেই আর কি। তো কেন, এখন যে নতুন কোনো লোক যদি পড়ে এটা, সে তো মনে করি মাদ্রাসা ছেলেরা মনে খারাপ। এবং দেখেন আমাদের যে এই যে মানে গানে, সিনেমায়, নোবেল, নাটক, সব জায়গায় যে দাঁড়িয়েলা টুপিওয়ালা মানুষকে দর্শকের চরিত্র দেওয়া হইতো। মেদুরও নিজে আমি সাহেবকে ওনার ছবি টবি দিয়ে দর্শকের চরিত্রে দেওয়া হইতো, কিন্তু আলেমুলামা, দাঁড়িয়েলা টুপিওয়ালা, তো এটা তো এরাই কালচারাল কর্মীরা করছে। বাম বলতে বামপন্থী সবাই করে না, বামদের মধ্যে কালচারাল যারা আছে ওরা সবচেয়ে বেশি ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী। তা আমি একদিন বললাম, আমার তো পল্টনে তো বেশিরভাগ সময়, একদিন কমিউনিস্ট পার্টির অফিসে ঢুকলাম, বললাম যে আপনার লিডারকে ওনার সাথে কথা বলতে চাই, আমাদের হুজুর টুজুর দেখে তো ওরা হত্যকিত হয়েছে। পরে একজনের কথা বললাম, আমি বললাম যে ভাই বাম হইতে হইলে কি ইসলাম বিদ্বেষী হতে হবে? আচ্ছা, বিভিন্ন পরে প্রথম দিকে খুব রাগারাগি হয়েছে, পরে আবার ওদের লিডার আসলো, এসে বলো না ঠিক আছে আপনার কথা, মানে একটু বুঝে বললে তারা তো একটু বোঝার চেষ্টা করে। কিছু আছে মারাত্মক লেভেলের বিরোধী, সেজন্য। আচ্ছা, আমি এই কথাটা ধরে একটু জানতে চাই, আসলে ইসলাম বিদ্বেষী না হয়ে বাম হওয়ার কোনো সুযোগ আছে বাংলাদেশে? নেই,
বাংলাদেশের বাম যারা ওরা ওই স্টাইলের, কিন্তু আবার কলকাতার বাম যারা আছে হেরা কিন্তু ওই রকম না, বা ওয়ার্ল্ডের অন্যান্য যে বাম যারা আছে তারা কিন্তু ওই রকম না। বাংলাদেশের বামরা এর কারণ হচ্ছে ওনাদের পড়াশোনা নির্দিষ্ট একটা লেভেলে, এরা মনে করে মূল্যামূল্য মানেই খারাপ, সাম্প্রদায়িকতা। এরপরে দীর্ঘদিন যাবৎ মুক্তিযুদ্ধ নিয়ে উল্টাপাল্টা মিথ্যাচার করা হয়েছে। এই করতে 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 একটা সুবিধা হয়েছে কি, ওরা অবশ্য যখন বিরোধিতা করে তখন আলিয়া কমি সবার বিরুদ্ধে বলে, এটা আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে সুবিধা দিচ্ছে, একটা ভালো। ওরা জামাতের কমিটি দেখে না, সবাইকে বলে, এটা একটা ভালো। তো এটা আমরা বুঝতে সুবিধা হয় যে ওরা কি করতে চায়। ওদের কাছে বিরোধিতা মানে আপনি ইসলামী হইলেই বিরোধিতা, এরকম। এটা একটা ভালো দিক। তো যেহেতু আমরা বলছিলাম যে ইসলামিক কালচারের ক্ষেত্রে গান নেগেটিভ তৈরি করে, গান চিন্তা মানুষের মধ্যে দেয়। এবং গানের ক্ষেত্রে যেমন আমি কয়েকজনের কথা বললাম, তো আমরা যে গানগুলো, যেমন এই যে নতুন করে একটা প্রতিযোগিতা হইল টেলিভিশনে, সেখানে ইসলামিক দলের যে যারা শিল্পী তারা তেমন সুযোগ কম পাইছে। আচ্ছা, যারা আগে থেকে কোন ইসলামিক লাইনে আছে কিন্তু তারা অন্যান্য কাজ করে, তারা পাইছে, কারণ তাদের সুরের চর্চাটা ভালো হয়। তো ইদানিং এগুলো নিয়ে অনেকে কাজ করতেছে। তো আমার ওভারঅল বক্তব্য হচ্ছে যে ইসলামিক কালচারটাকে এখানে আসলে দল টল এগুলো দেখা উচিত না। কালচার মানে সবাই। আমি একদিন মশহুর ভাইকে পাইলাম, শিল্পী মশহুর ভাইকে, তো বললাম যে আপনি কি দলের নেতাটা তো হয়েছেন নাকি? হাতে দেখলাম। তো বললাম যে মশহুর তো পুরো ওয়ার্ল্ডের মধ্যে একজন ভরাট কণ্ঠস্বর, আপনি দলের হওয়া জরুরি না, আপনি সকলের, পুরা মুসলিম উম্মার এভাবেই হওয়া উচিত। তো এই চিন্তাগুলো আমরা লালন করি আর কি, কে কি মনে করলো জরুরি না। আপনি একটা উদাহরণ দিচ্ছিলেন আসলে মক্কা বিজয়ের পরের কথা। আমরা যদি সেটার সাথে আমাদের সাম্প্রতিক বাংলাদেশকে মেলাই এবং 5ই আগস্টকে যদি আমরা মেলাই, তাহলে আমরা সেখানে দেখব 5ই আগস্টের পরেও যারা কালচারাল ফ্যাসিস্ট ছিল, যারা আসলে দীর্ঘদিন একটা ফ্যাসিজমের ন্যারেটিভের পক্ষে কাজ করেছে, এরা কিন্তু এখনও অনেকটা স্বপদে বহাল রয়েছে, তাদের আসলে তেমন কিছুই হয় নাই। এটার কারণ হচ্ছে বিপ্লব যেটা হয়েছে, এই বিপ্লবের পিছনে হঠাৎ করে যারা দায়িত্ব পাইছে এরা তো বিপ্লবী চেতনা লালন করে না। আচ্ছা, মানে উপদেষ্টা হোক বা আমাদের কিছু কিছু ছাত্রনেতা যারা আছে তারা তো এই চিন্তা লালন করে না। সে এই জন্য লালন না করার কারণে সে ওইটা করতে পারে নাই। এখন দীর্ঘদিন থেকে যারা কাজ করছে তারা যদি এখানে যেত তাহলে এইসব জায়গায় গেলে হইতো। তো এই জন্য আমরা এটা ধরে নিতে হবে না। যেমন আমি মিশরে গেলাম, মিশরে গিয়ে দেখলাম সেখানে বাংলাদেশ দূতাবাসে যারা কাজ করে এরা হচ্ছে মানে অন্য চিন্তাধারার। আচ্ছা, যেমন আগে ঢাকা থেকে মিশরের ভিসা হইতো, ওরা যোগাযোগ করে বলছে ভিসা টিসা দিয়ে নেয় এদেরকে, বাংলাদেশ, এরা এখান থেকে অন্য দেশে চলে যায়, নিজেরা যোগাযোগ করে। সেখানে জামিয়া আল আজহারে যে স্টুডেন্টরা যায় ওদেরকে তারা মানে খুব পাত্তাটা দিতে চায় না এমবাসিতে গেলে। তার এখন আগে যেখানে ডাইরেক্ট ভিসা হইতো এখন ভিসা নেই, এখন আমরা অন্যভাবে যেতে হয় যে অন্য একটা দেশ থেকে যাওয়ার সময় ট্রানজিট, ওইখানে গিয়ে এয়ারপোর্টে গিয়ে মানে ট্রানজিট চাইতে হয়, আমাকে ট্রানজিট দেন, তাও আগে থেকে অকেটো বোর্ড করে যেতে হয়, এগুলো যেতে হয়। এবার বিভিন্ন দেশের দূতাবাসে কিন্তু আগের চিন্তাধারার লোকজন আছে এবং এরা কাজ করতে পারে নাই। যদি বিপ্লবী সরকার হইতো তারা অনেক কিছু করতে পারতো। তাদের তো এখানে যারা উপদেষ্টা যারা হয়েছে এদের তো জনপ্রিয় হওয়ার দরকার নাই, তারা মানে কাজ করে ফেলতো যা করার ডাইরেক্ট, কিন্তু এরা এগুলো করতে পারে নাই। এদের বয়স হয়ে গেছে বেশি, বয়স্ক মানুষ, শারীরিক অসুস্থতা আছে। কোনো দেশে কি এমন আছে যে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য উপদেষ্টা দেশের বাইরে গেছে মানে চিকিৎসা নেই, সে তো চাইলে বাংলাদেশে করতে পারে, তো সে তাই বিদেশ চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, নাহলে অন্য কোনো দেশে মালয়েশিয়া চলে যায়। আচ্ছা, এই অথচ দেখেন মাহাতির মোহাম্মদ উনি দেশের বাইরে যায় নাই, কিন্তু মারাত্মক অসুস্থতা সে বলছেন আমি আমার দেশে যদি কিছু করতে পারলে তো করবো। আমরা বাংলাদেশেও দেখলাম কিন্তু আমির জামাত কিন্তু তার চিকিৎসার জন্য কিন্তু বাংলাদেশকে বেছে নিয়েছে। না, উনি খুবই আন্তরিক মানুষ, খুবই আন্তরিক, আলহামদুলিল্লাহ। আমি ওনার সাথে দেখা করছি, আমি যে নোটগুলো বলেছি আমি বলছিলাম যে আমি জামাতের বিরুদ্ধে কিছু কথা বলবো। আচ্ছা, উনি সবগুলো বলেন, একটাও বাদ দিবেন না, সব বলছেন, লিখে নিছেন ওনার পাশে। তো এটা তো অনেকের কাছে বলা যায় না, বিরুদ্ধে কেমনে বলবেন আপনি, আমার গড়ে এসে আমার বিরুদ্ধে বলতেন, কিন্তু উনি এই ক্ষেত্রে আন্তরিক, শোনার চেষ্টা করেন। এবং ওই যে থিঙ্ক ট্যাঙ্ক বললাম, উনি বলে আপনারা আমাদেরকে ধারণা দেন, আমরা চেষ্টা করবো। আন্তরিক মানুষ, আলহামদুলিল্লাহ। আর ওনাকে তো চিনি আমরা, আগে তো শফিক ভাই বলতাম, এখন তো উনি অনেক বড়, আমরা সিলেট বাড়ি তো
তো উনি তখন ছিলেন সিলেট সহসাগর আমির। আচ্ছা। তো ওই সময় মহানগরী হয় নাই, তখন ওনার কাছে গেছি আলহামদুলিল্লাহ। এবং উনি একজন ভালো একজন ম্যানেজার, ম্যানেজ করতে পারে সব কিছুকে। সেই সময় প্রায় ছাত্র শিবির আর ছাত্র দলের মারা 90-এর দশকের কথা বলতেছি, মারার পরে উনি আবার ম্যানেজ করে ফেলতো, নর্মাল করে ফেলতো, একদিনের মধ্যে এক রাতের মধ্যে সব ঠান্ডা করে ফেলতো। আচ্ছা, এটা ওনার একটা যোগ্যতা আলহামদুলিল্লাহ। সাদি ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার পড়াশোনার ব্যাপারে। আপনি ছোটবেলায় স্কুলে পড়েছেন বলেছেন। আমি স্কুলে পড়েছি ক্লাস 4 পর্যন্ত। 5-এ ওঠার পরে মাদ্রাসায় চলে আসছি। মাদ্রাসায় তো আমার আব্বার যে মাদ্রাসা সেখানে পড়ছি। এরপরে সিলেট রানাপিং একটা মাদ্রাসা আছে, সেখানে পড়ছি। এরপরে সব কওমি মাদ্রাসা বলতেছি। এরপরে হচ্ছে কাদিরবার মাদ্রাসা সিলেটে, প্রিন্সিপাল হাবিবুর রহমতুল্লাহ আলাইহি, ওনার মাদ্রাসায় পড়ছি। এগুলো কওমি লাইন। আর আলিয়াতে পড়ছি, আমাদের পাশেই ছিল জিঙ্গাবাড়ির সিনিয়র ফাজিল মাদ্রাসা। আচ্ছা, সেখানে মোটামুটি দাখিল, আলিম, ফাজিল 3টা। আর সিলেট আলিয়া মাদ্রাসা থেকে, সরকারি আলিয়া মাদ্রাসা কামিল। এই মোটামুটি আমার এই লাইন শেষ। এরপরে আসলাম ঢাকায়। ঢাকায় আসার পরে বিএ পরীক্ষা আমি সিলেটেই দিছি, সিলেট এমসি কলেজ থেকে, প্রাইভেট। আর ঢাকায় আসার পরে ঢাকা কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স দিছি, করছি আর কি। আচ্ছা আচ্ছা, এই মোটামুটি 3 লেভেলেই পড়াশোনা হয়েছে। আচ্ছা, মানে দাঁড়া পাস করেছেন, কামিল করেছেন, আবার অনার্স মাস্টার্স, অনার্স না, বিএ মাস্টার্স করেছেন। বিএ পাস, মাস্টার্স। এই আচ্ছা, আপনি এই যে প্রিন্সিপাল হাবিবুর রহমানের কথা বললেন, আমি একটু আমার মনে পড়লো তার সম্পর্কে একটা কথা শোনা যায় যে তসলিমা বিরোধী আন্দোলনের সময় তিনি সম্ভবত তার মাথার দাম 50 লক্ষ টাকা এই ধরনের একটা ঘোষণা তিনি দিয়েছিলেন। উনি দেন নাই, এটা হচ্ছে সৈয়দ আতাউর রহমান সাহেব, ওনার বন্ধু। আচ্ছা, ওনারা এইভাবে করছিলেন এবং সেটা ওই সাথে বিবিসি নিউজ করছিল। আচ্ছা, লম্বা ওনার সাক্ষাৎকারও নিচ্ছে, অনেক কিছুই। সে সময় তো আসলে টিভি এত অ্যাভেলেবল ছিল না, বিবিসিটাই ছিল, বিবিসি এবং ভয়েস অফ আমেরিকা ছিল প্রধান। এটা হয়েছিল এবং ওনার তো তুল কালাম কাণ্ড সারা দেশে ঘটছে। বাধ্য হয়েছে তসলিমা নাসরিন দেশ থেকে পলায়ন করছে এবং পরে তো ইন্ডিয়ায় গিয়া উনি আছে। আপনি ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। আপনার ছাত্র রাজনীতির হাতে খড়িটা কিভাবে? আমার হাতে খড়ি হয়েছে, ইসলামী ছাত্র মজলিসের জন্ম হয়েছে 1990 সালে। আমি আর 1 বছর পরে ছাত্র মজলিসে আসছি। আমাকে ছাত্র মজলিসে উদ্বুদ্ধ করছিল আব্দুল সামাদ ভাই, আমার ক্লাসমেট, কাদিরবার মাদ্রাসায় পড়তো সে। তো উনি ইন্তেকাল করছে, আল্লাহ থেকে জান্নাতুল ফিরদৌস দান করুক। সে মূলত মানে আমাকে উদ্বুদ্ধ করছিল। এর আগে আমি আরেকটা ছাত্র সংগঠন করতাম, আঞ্চলিক মুসলিম ছাত্র পরিষদ। আচ্ছা, শাহিনুর পাশা চৌধুরী ভাই, উনি ছিলেন এটার সেক্রেটারি, সাবেক এমপি। হ্যাঁ, সাবেক এমপি। তো মুসলিম ছাত্র পরিষদের আঞ্চলিক, এটা কিছুদিন করছি, কিন্তু এটা তো আঞ্চলিক সংগঠন হিসাবে এটা ওইভাবে ক্যাডারভিত্তিক কিছু ছিল না। ভালো, এটা একটা সময় কাজ করছে, কওমি মাদ্রাসা লেভেলে খুব ভালো এটার কাজ ছিল। শাহিনুর পাশা ভাই উনি ছিলেন মুসলিম ছাত্র পরিষদের। এরপর তো ছাত্র মজলিসে ঢুকলাম। ছাত্র মজলিসে ওই সময় আমাদের অফিস ছিল সিলেটে, তালতলায় গিয়ে আমি ফর্ম ফিল আপ করলাম। তারপর জয়নুল ইসলাম ভাই নামে একজন ভাই, উনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন আমার আগে। তো উনি মূলত ওনার তত্ত্বাবধানে কাজ শুরু করলাম। বিয়ানীবাজার থানা শাখার প্রথমে প্রচার সম্পাদক, তারপর থানা সভাপতি, এরপরে সিলেট জেলার সরাসরি সিলেট জেলা শাখার সভাপতি, এরপরে সিলেট শহর শাখা এখানে ছিলাম। এরপরে কেন্দ্রের সেন্ট্রালে চলে আসলাম 1997 ইংরেজিতে, ঢাকায় প্রথম আসি। আসার পরে নির্বাহী পরিষদে কাজ করলাম। এরপরে অফিস সম্পাদক, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, তারপর সেক্রেটারি জেনারেল, তারপর কেন্দ্রীয় সভাপতি। কত সালে? কেন্দ্রীয় সভাপতি আমি ছিলাম 2001, 2002 আর 2002-2003 অর্ধেক, 1.5 বছর। যে সময়টাতে ছাত্র মজলিস একীভূত ছিল। হ্যাঁ, একীভূত ছিল ওই সময়। আমরা ওই সময় সর্বদলীয় ছাত্র ঐক্য করেছিলাম, ছাত্র শিবির, ছাত্র মজলিস, ছাত্র শিবির, ছাত্র দল এবং এর সাথে যে একটা সংগঠন ছিল জাতীয় ছাত্র সমাজ। এই 4টা দলের সমন্বয় ছিল সর্বদলীয় ছাত্র ঐক্য আওয়ামী লীগের বিরুদ্ধে। বুলবুল ভাইয়ের সাথে বুলবুল ভাই ছিলেন, এর আগে এসালাম জুবের ভাই ছিলেন। ছাত্র ঐক্য হওয়ার কয়েকদিন পরে ওনার ছাত্রত্ব শেষ হয়ে গেল। পরে বুলবুল ভাই দীর্ঘ সময় ছিলেন। নাসিরউদ্দিন পিন্টু ভাই ছিলেন ছাত্র দলের সভাপতি, আলহামদুলিল্লাহ। শাহজাদা ভাই নামে একজন ছিলেন ওই ছাত্র সমাজের সভাপতি। এই এরপরে এভাবে চললো 1 বছর। এরপর এটা আরো বড় করা হলো। বড় করার পর আরো অনেকগুলো দল এখানে যুক্ত হলো, আলহামদুলিল্লাহ। এই ধরনের একটা ছাত্র ঐক্য আমরা 5 তারিখের পরে কিন্তু আসলে দেখতে পেলাম না, যেটা আপনারা 2001-এর দিকে করেছিলেন।
হ্যাঁ, ওইটা হয় নাই আসলে। ছাত্র ঐক্য যে সিস্টেমে, সবসময় তো আন্দোলন এক সিস্টেমে হয় না, এক এক সময় এক এক সিস্টেমে হয়। তো ছাত্র ঐক্য আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কিছু করাইতে যেত না, মানে জমা হইলেই তো অবস্থা খারাপ। এটা চিন্তা করেন, আওয়ামী লীগ মূলত আমাকে একজন এনএসএর অফিসার, উনি এখন পলাতক, কই জানি না আমি কোথাও, উনি মাঝে মাঝে ফোন দিতেন, ভাই এটা কী সিস্টেমে হচ্ছে বুঝতেছি না আমার কোনটা। তো এখন যে আন্দোলনটা কাদের, এটা কি জামাত শিবিরের নাকি বিএনপির? তো আমি তো জানি না আসলে, আমার তো এইভাবে জানাশোনা নাই। তো এরা মানে আওয়ামী লীগ তো ছিল শুধু বিএনপি এবং জামাত শিবিরকে ঠেকানোর জন্য, কারা কোন সব তালিকা থাকতো। কখনো কোনো আন্দোলন শুরু হইলেই ওই যে বিভিন্ন এলাকা ভিত্তিক গ্রেফতার করে ফেলতো। মানে হয়তো সেন্ট্রাল লিডারকে গ্রেফতার করতো না, কিন্তু যারা কাজ করতো, কাজের লোকেদের গ্রেফতার করে ফেলতো, এই তালিকাটা ছিল। কিন্তু এখানে যে এই সিস্টেমে ইউনিভার্সিটি পর্যায়ে, এটা কল্পনার বাইরে ছিল। এটা যখন আসছে তখন আর বুঝতে পারেন কাহিনী কি করতেছে, এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। আপনি 2002-03-এর দিকে সভাপতি ছিলেন, পরবর্তীতে ছাত্র মজলিস বা খেলাফত মজলিসের ভাঙনটা, এটা কি 2005-এর দিকে? হ্যাঁ, 2004-05 এরকম। আচ্ছা, এই মানে ভাঙনটা কেন হয়েছিল? ভাঙনটা বিভিন্ন কারণে, সেক্রেটারি জেনারেল মনোনয়ন নাকি ভোটে হবে, এগুলো নিয়েই মূলত। এরপরে সুরাইয়ের সিদ্ধান্ত হবে নাকি আমিরের সিদ্ধান্ত কোনটা, এই ধরনের বিষয় নিয়ে মূলত ভাঙন হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, কিন্তু সেই ভাঙন এখনো পর্যন্ত আছে, আজকে 20 বছর হয়ে গেল। এটা আর এখন অবশ্য সম্পর্ক মধুর দুই গ্রুপেরই, আগে ছিল খুব তিক্ত সম্পর্ক, সেটা এখন তো আমার মামুনুল হক সাহেব উনি তো খুবই মানে ঐক্যের ব্যাপারে কথা বলার ব্যাপারে কুদার। বাইরে থেকে ওনাকে যেহেতু খুব গরম মনে হয়, বিষয়টা এমন না। আচ্ছা, কাছাকাছি গেলে খুবই আন্তরিক মানুষ, ফ্রেন্ডশিপ সম্পর্ক ওই ধরনের উনি কথা বলেন আলহামদুলিল্লাহ। এদিকে কাদের ভাই তো খুবই আগ্রহী হওয়ার জন্য, আমি মজলিস তিনিও আগ্রহী। এখন ওইভাবে সমস্যাটুকু নাই। তো আমরা সর্বশেষ আমি ওনার সাথে ঐক্য নিয়ে কথা হয়েছে মামুন ভাইয়ের সাথে আমার প্রায় 6 মাস আগে। আচ্ছা, আমরা একটা গ্রুপ ছিলাম, তুমি বললো যে এখন এই সমস্যাটুকু নেই, কিন্তু ঐক্য হতে গেলে একটু সময় লাগবে, আপনারা কাজ চালিয়ে যান। আর দুইটা তো নিবন্ধিত দল, ইলেকশন আসবে, অনেক কিছু হবে, কিন্তু আমি যেহেতু আছি আমার পক্ষ থেকে সব ধরনের আছে, কিন্তু কীভাবে ঐক্যের ফর্মুলাটা কী, কে কী ছাড় দিবে, এটা একটা হিসাব নিকাশ বোঝা পড়ার ব্যাপার। আচ্ছা, তো এটা ধীরে ধীরে হোক, সমস্যা নেই, হয়তো আমরা এক হবো। উনি জেল থেকে বেরোতে মামুন ভাই বলছিলেন যে সব দল এক করেন, যদি ইসলাম কায়েম করতে চান, সকল ইসলামের দল সব বাদ দেওয়া একটা হওয়া দরকার। তো যাই হোক, ঐক্যর এই চিন্তাটা আছে। আহমদ আব্দুল কাদের সাহেবের মধ্যে কাদের ভাই সাহেব বেশ কয়েকবার কথা বলতেন, তিনি অলওয়েজ ঐক্য। প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব যতদিন জীবিত ছিলেন, তিনি ছিলেন খেলাফত মজলিস মামুন ভাইদের যে এটার আমির ছিলেন, তিনি ওই সময় ঐক্যর কথা বলছেন। আচ্ছা আচ্ছা, যখন দলটা ভেঙে গেল আপনি তখন আসলে কোন পক্ষকে সাপোর্ট করেছিলেন? আমি ভাঙ্গার পরে তো কয়েকদিন নিষ্ক্রিয় ছিলাম, কাদের ভাইদের সাথে ছিলাম আলহামদুলিল্লাহ। এরপরে আসলে কোনো দলের সাথে তেমন দীর্ঘদিন ছিল। এখন কাদের ভাইদের সাথে যোগাযোগ আছে, মামুন ভাইদের সাথে ওনাদের ওই যে প্রশিক্ষণ প্রোগ্রাম যেগুলো হয়, মামুন ভাই খেলাফত ছাত্র মজলিস অনেকগুলো প্রোগ্রামে গেছি। আর এদিকে সাংগঠনিক লোকজন তো মূলত কাদের ভাইয়ের সাথে বেশিরভাগ সাংগঠনিক সংগঠন যারা আছে, আমাদের বন্ধু বান্ধব যারা আছে। তো এখন আমি সাথে আছি কাদের ভাইদের সাথে আছি মূলত, কিন্তু আমার সাংগঠনিক যে অ্যাক্টিভিটিটা এটা খুব কম। আচ্ছা, সক্রিয়তা কম, এমনি সবার সাথেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে সবার সাথে যাই, সবাই এভাবে গ্রহণ করে নিছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আসলে তাহলে কোন ফিল্ডে এই মুহূর্তে কাজ করছেন? যেহেতু আমার কাজ মূলত শাহ আহমদুল্লাহর সাথে একটা সম্পর্ক গভীর, মানে উনি আমাকে খুব সেভাবে মূল্যায়ন করেন, দাও আসা। এই আসন্না ফাউন্ডেশনের সাথে কয়েকদিন আমি কাজ করেছি। এরপরে মূলত অনলাইন বেসড কাজটা আমার বেশি, মানে জনসেবামূলক কাজ। এর মধ্যে অসুস্থ রোগীদের ব্যাপারে কেউ যদি বেশি, আমি যদি কনফার্ম হয়ে যায় অসুস্থ দেখে, তাহলে ফেসবুকে পোস্ট দিলে তার চিকিৎসার টাকাটা উঠে যায় মোটামুটি। আচ্ছা, এর মধ্যে বেশ কয়েকজন 7 লাখ 8 লাখ 10 লাখ এরকম হয়। তো অনলাইনের সমস্যা হচ্ছে, যেহেতু আমি গল্প লিখতে পারি, আমি বিষয়টা ফুটিয়ে তুলতে পারি, এটা একটা ভালো দিক। কিন্তু দেখা গেলো একজনের দরকার তার 2 লাখ টাকা, অনলাইনে চলে যায় তার 5 লাখ টাকা। আচ্ছা, বা আরেকজনের দরকার তার হয়তো 50,000, তার জন্য 10,000ও আসে না, মানে যদি সেভাবে ফুটিয়ে তোলা না হয়।
এখন আপনি যতই বলেন ওইটা অনলাইনের পাবলিক তো মনে করে না। অনলাইন হলে আপনি আবেগ আবেগ দিতে হবে, আবেগ দিলেই তখন আসে। এটা হলো একটা সমস্যা। সেই জন্য একটা অর্গানাইজড ওয়েতে কাজ করার একটা চিন্তা আছে। তো এই চিন্তা থেকে আমাদের একটা প্রাথমিক শুরু হয়েছিল মুসাফির খানার নামে একটা প্রজেক্ট। মানে ঢাকার বাইরে থেকে যেসব রুগীরা আসে তাদের থাকা খাওয়া 3 দিন থাকা খাওয়া ফ্রি। আচ্ছা। তো আমি মিরপুরের দিকে করছিলাম, চলছে কয়েকদিন। সমস্যা হচ্ছে এই মুসাফির খানায় প্রচুর লোক, এত বেশি লোক আসা শুরু হইলো আমরা জায়গা দিতে পারতাম না। আমাদের ছিল ওই সময় 12টা সিট, আচ্ছা। কিন্তু প্রত্যেক দিনই প্রচুর লোক আসতো। এরপরে বাড়ির মালিক যে এসে বললো ভাই রুগী টুকিগুলো আমরা পছন্দ করি না। তো বেশ কয়েকজন ভাই তারা পুরা একটা মুসাফিরখানা কত টাকা খরচ হয় সে পুরোটাই চালাইতে চায়। মানে পুরো বাড়ি নেই না, আমরা পুরোটা চালাই দিব টাকা। কিন্তু আমি এভাবে হাসপাতালের পাশে কোনো বাড়ি পাচ্ছি না, এখনো চেষ্টায় আছি। পাইলে ওই ভাইয়েরা এখনো আছে। এটা হলো একটা কাজ আমার। আর আরেকটা কাজ হচ্ছে ফজর ইনস্টিটিউট। ফজর ইনস্টিটিউট ছিল গার্ডিয়ানের ভাই মাহমুদুল হাসান ভাই কথা বললাম। ওই সময় তো আওয়ামী লীগের সময় কোনো কথাই বলা যেত না, একসাথে বসাও যেত না। পল্টনে আমরা থাকতাম, বাট 10 হাত পর গোয়েন্দা থাকতো দাঁড়ানো। হোটেলের যে বয় এরা ছিল গোয়েন্দা, হোটেলে যারা আপনাকে সার্ভ করে ওরা ছিল গোয়েন্দা। আবার হোটেলে রেস্টুরেন্টের নিচে এখানে ছিল চিপস, আমরা এক জায়গায় পেলাম যেখানে রেস্টুরেন্টের টেবিলের নিচে চিপস আছে। মানে আপনি কী কথা বলতেছেন চলে যাচ্ছে এতটুকু। এই রেস্টুরেন্ট মানে টেবিলের নিচে? হ্যাঁ, টেবিলের নিচে। তো বুঝতে পারবেন না আপনি কী কথা বলতেছেন, বাট আপনি কথা বলতেছেন কিছুক্ষণ পর্যন্ত পুলিশ হাজির। তো তারপরও ওই সময় আমরা পুরো 15 বছর এখানে তো জামাত ইসলামের যে দিনই বেরোনো তো আসতো না, খুব স্বাভাবিক, তাদেরকে বেশি টর্চার করা হয়েছে হেফাজতের সময়। কোনো সময় পল্টন ছাড়িয়ে ছিলাম, গোয়েন্দারাও চিনতো আমাদেরকে, যারা অনেকের সাথে পরিচয় ছিল, কথা বলতাম। ওই সময় আমরা চিন্তা করলাম কী করা যায়, এখন কোনো কাজ তো করতে পারতেছি না, তাহলে আমরা ফজর নিয়ে কাজ করি অর্গানাইজড। আমাদের প্রচুর লোকজন, এই ছাত্র আন্দোলনে আমাদের প্রচুর ফজর ইনস্টিটিউটের ফজর ওয়ার্কার প্রচুর ছিল, বাট এগুলো আমরা এইভাবে কাজ করতেন। ফজরের নামাজটা জামাতে পড়া গড়ে না, ফজরের নামাজটা আপনি জামাতে পড়েন। এবং হাদিসের মধ্যে আসছে যে ফজরের জামাত যদি নামাজ জামাতে পড়ে তার যে সওয়াব অনেক বেশি। এবং কেউ যদি ফজরের সুন্নত 2 রাকাত ফরজ 2 রাকাত পড়ে সারাদিনের জিম্মাদারি আল্লাহ তার নিয়ে নেন, আল্লাহ নিজে নিয়ে নেন। এবং এই সময় বারাকা নাজিল হয় সকালবেলা, মানুষের রিজিকের বরকত নাজিল হয়। তো আমরা ফজরের জামাতটা পড়া। ফজরের জামাতে সুবিধা হচ্ছে কি, সে সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা যেত না, বাট ফজর কেন্দ্রিক যারা ছিল এরা তো ঘুমে থাকতো। ফজরে আপনি প্রচুর কাজ করতে পারেন। তো আমরা ইউনিভার্সিটি লেভেলে, স্কুল ইউনিভার্সিটি লেভেলে একটা গ্রুপ তৈরি হলো যে ফজর। এবং কেউ যদি ঘুম থেকে একটা সমস্যা হয় তার নাম্বার দিলে, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, দিলে কেউ না কেউ দায়িত্ব থাকে সেটাকে ঘুম থেকে তোলা। আচ্ছা। তো এইভাবে একটা জেনারেশন আছে এখনো। মানে সেখানে কতজন মানুষ ছিল পুরোটা হিসাবে? আমরা তো 1000-10 স্টুডেন্ট সারা দেশে এরকম। এবং ফজরের সময় পোস্ট করলে ফজরের আগে হাজার কমেন্ট। আবার এমন হইতো যে কোনোদিন যদি আমি পোস্ট করতাম না, তখন আবার এই স্কুলের ছেলেরা ইউনিভার্সিটি, ভাই আপনি কি নামাজ পড়েননি আজকে ফজর, এইরকম। তো এটাকে একটা সাংগঠনিক রূপ দিতে চাচ্ছি। আচ্ছা। ফজর ইনস্টিটিউটকে এটা স্টাডি, তারপর হলো যে প্র্যাকটিস, এগুলো মিলে মানে কিছু এটা তৈরি করতে যাচ্ছি। আমরা একটা অফিস ছিল আগে, এটা চেঞ্জ করার একটা অফিসে যাচ্ছি, কিছু কাজ করতে যাচ্ছি। এমনিতে প্রফেশনালি আপনি কি করেন? প্রফেশনালি আমি চলি, কিছু প্রোগ্রাম হয়, সেমিনার টেমিনার এগুলো, কিন্তু আমার অর্থটা আসে মূলত অনুবাদ থেকে। আচ্ছা। বিভিন্ন প্রকাশনী বই অনুবাদ করে দিই আমি, যার নামে আমার অনুবাদ করে টাকা চলে আসে আমার। কোন ভাষা থেকে করেন? একটা উর্দু, আরবি, এরকম আর কি। আর মাদ্রাসা থেকে কিছু টাকা পাই, সময় দিই। আমার ঢাকায় একটা মাদ্রাসা আছে। আচ্ছা। এই মাদ্রাসা একটা মহিলা মাদ্রাসা। তো সেখানে আমি বসলে আমার ওয়াইফ চালাই, বাট পরিচালনাটা আমি করি। এখান থেকে কিছু টাকা, সিলেটের মাদ্রাসা থেকে টাকা, আর কিছু আছে, কিছু এনজিওর কিছু কাজ করে দেই। সব মিলিয়ে মোটামুটি চলতে পারি। আমার ব্যাংক ব্যালেন্স তেমন নাই, অভাবও নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাইতে পারে। আপনার মতো তরুণদেরকে যদি আমরা গড়ে তুলতে চাই, সেক্ষেত্রে আপনি আমাদের দর্শকদের কি দিক নির্দেশনা দেবেন? আমার মতো হওয়ার দরকার নাই। আমি যেটা বলবো যে কোরআন হাদিসের জ্ঞানটা খুব ইম্পর্টেন্ট। আর কোনো ভালো আলিম বা কোনো ভালো দায়িত্বশীলের সাহচর্য
এটা হচ্ছে খুব জরুরি। এটা যদি হয় তাহলে অনেক কিছু হওয়া সম্ভব। আর আমাদের যে লিডারশিপের যে দন্যতা, যোগ্যতার যে দন্যতা, এটা অনেক বড়, আমরা জানি না এটা। আমাদের কোন জায়গায়, যেমন জ্ঞানের সর্বোচ্চ স্তর হচ্ছে যে আমি জানি না এই বিষয়ে এলিম অর্জন হওয়া, আমি অনেক কিছু জানি না এই বিষয়টা এলিম অর্জন হওয়া, এটা হচ্ছে জ্ঞানের সর্বোচ্চ স্তর। তো আমরা তো জানি না। যেমন আমাদের লিডারশিপের কথা যেটা বলছেন আগে, আমাদের লিডারশিপ খুব প্রয়োজন। এখন যদি আপনি ফিলিস্তিনের লিডারদের দিকে তাকান, আমি একজন লিডারের নাম বলবো, মোহাম্মদ আল দেফ। তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন কয়েকদিন আগে। তিনি ছিলেন হুইল চেয়ারে চলাফেরা করতেন, কিন্তু তাকে ইসরায়েলের এত বেশি ভয় পাইত। তার যোগ্যতাটা বলি, ফিলিস্তিনিরা তো যুদ্ধ করছে আমেরিকার সাথে, মূলত ইসরায়েলের সাথে না। এখানে মূলত আমেরিকা, এখানে দৃশ্যপটে মূলত সামনে আছে ইসরায়েল, মূলত হচ্ছে আমেরিকান সৈন্য, সাহায্য, সব কিছু। মোহাম্মদ আল দেফের যোগ্যতা হচ্ছে তিনি হাফিজে কোরআন, তিনি ডাবল মাস্টার্স ইসলামিক স্টাডিতে, তিনি কারি, তিনি 5টা ভাষায় অনর্গল কথা বলতে পারতেন, এবং তিনি সামরিক বিশেষজ্ঞ। আচ্ছা, এ হচ্ছে লিডারশিপ। এই যুগে আপনি নেতৃত্ব দিতে হলে আপনাকে ভাষা তো জানতে হবে। মানে একই সাথে এতগুলো গুণে তিনি এতগুলো ছিলেন। এই জন্য আমাদের যে দেশের যে লিডারশিপ, যারা ইসলামিক দলগুলো, আমরা আরবি জানি না, ইংলিশ জানি না, বাংলা ভাষাও পুরোপুরি বলতে পারি না। আমি যে কথাগুলো বলতেছি, আমার কথার মধ্যে প্রচুর সিলেটে কিন্তু চলে আসতেছে, পুরোপুরি কিন্তু বিশুদ্ধ উচ্চারণ হচ্ছে না। তো সেই জন্য এই যুগে আপনি নেতৃত্ব বলেন, যোগ্যতা বলেন, সেজন্য আপনাকে নেতৃত্ব দিলে সেই যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। আর আরেকটা হচ্ছে যে ব্যক্তিগত কিছু কাজ লাগে। যেমন ধরেন আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে রাষ্ট্র সংগঠন বলি। এই সংগঠনের বাইরেও কিছু কিছু কোম্পানি আছে, তারা বেশি শক্তিশালী। আচ্ছা, ব্যক্তিত্ব কিছু কোম্পানি, ফেসবুক দুনিয়াতে আসছে, এটা একটা মেটা কোম্পানি, তো পুরো দুনিয়াকে চেঞ্জ করে দিয়েছে, পুরো দুনিয়া পরিবর্তন। এটা রাষ্ট্রের চেয়েও শক্তিশালী। আচ্ছা, ট্রাম্প যে এখন ক্ষমতায় আছে, ট্রাম্পের আগের বার যখন আসছিল, তখন টুইটার তার অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে। কারণ এত বড় রাষ্ট্রপ্রধান কিচ্ছু করতে পারে না, গিয়ে পরে মামলা করছে টুইটারের বিরুদ্ধে। তাহলে এগুলো হচ্ছে শক্তিশালী। দুনিয়া এক একটা আবিষ্কার আছে যেটা রাষ্ট্রের চেয়ে শক্তিশালী হয়ে যায়। আমাদের তরুণদের উচিত যে সেই সব জায়গায় যাওয়া, সেই সব জায়গায় যেতে হলে যে ধরনের পরিশ্রম করা দরকার, চিন্তা, চেষ্টা, গবেষণা, সেগুলো করা দরকার। আর রাজনৈতিক দলগুলোকে বলবো, যদি আপনি কিছু করতে চান তাহলে অন্তত ছাত্রদের দায়িত্ব নেন আপনারা। ধরেন যে 1000 কিশোর কিশোরী বা 5000 স্টুডেন্ট, তাদের লেখাপড়ার দায়িত্ব নেন। এবং তাকে যদি এখন থেকে যদি চেষ্টা করেন, তো 10 বছর পরে এরা আপনার থিঙ্কার হিসেবে কাজ করবে, আপনাকে কাজ দিবে, তারা ইয়ে করবে। সেটা যদি না হয় তাহলে আপনি এই বয়ান দিয়ে এখন আর চলবে না। নর্মাল আগে যে সিস্টেম, ওই সিস্টেমে এখন দুনিয়া চলবে না। যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে শিবির বিজয়ী হয়েছে, সবাই শিবির করে, বিষয়টা এমন না। কিন্তু ছাত্রদের যারা প্রার্থী ছিল তারা কিন্তু খুব কোয়ালিফাই। হামিম যে স্নাতক আমি চিনি, কোয়ালিফাই। কিন্তু হামিম তো হেরে গেছে যখন এখানে দেখা হয়েছে যে আগের আওয়ামী লীগের যে বয়ান, 71-এর বয়ান, পাকিস্তানপন্থী, এই যে কথাগুলো বলা হয়েছে, তো এই স্টুডেন্টরা দেখছে যে পাকিস্তানের কথা বলতে বলতে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, আবরারকে মেরে ফেলা হয়েছে, আমাদেরকে ছাত্রলীগ এইগুলো কথা বলতে পাকিস্তান রাজাকার বলে আমাদেরকে মারছে। এখন যদি আবার এই কথাগুলো বলা হয়, তারা এটাকে সাপোর্ট দেয় নাই। সুতরাং বর্তমান যুগোপযোগী আপনাকে বয়ান তৈরি করতে হবে, এবং যোগ্যতা সম্পন্ন দায়িত্বশীল লিডারশিপ স্টুডেন্ট এগুলো করতে হবে। আমাদের যে পড়াশোনার যে সিস্টেম, এই সিস্টেম দেখা যাবে 10 বছর পরে ওয়ার্ল্ডে চলবে না, 20 বছর পরে চলবে না স্টাইল। তো এগুলো আগে থেকে তো চিন্তা করতে হবে, সেজন্য এই কাজগুলো করা দরকার। আর আমাদের গার্জিয়ানদেরকে যেটা আপনি বলতে চাচ্ছেন, বা আমরা যেটা চেষ্টা করি, বা সন্তান হচ্ছে জীবনে আপনার সবচেয়ে বড় সম্পদ। সন্তানকে আপনি দিনদার হিসেবে তৈরি করেন, দিনদার এবং যোগ্যতা সম্পন্ন। এখন আমাদের মধ্যে দিনদার যারা, তো যোগ্যতা নাই, আর যাদের যোগ্যতা আছে তারা দিনদার না। ধরেন এই যে আমি যেখানে বসা আছি, আমরা কারণ বাজারে আপনার স্টুডিওতে, এই এলাকার সবচেয়ে ভালো মানুষকে, এই মসজিদের যিনি ইমাম সাহেব, তিনি সবচেয়ে ভালো মানুষ। কিন্তু তিনি যদি গাড়ি চালাইতে না জানেন, তাকে যদি বাসের ড্রাইভিং সিটে বসাই দেন, তিনি তো পারবেন না। তিনি অ্যাক্সিডেন্ট করে নিজে মরে মানুষ মারবেন। সেই জন্য তার যোগ্যতা অর্জন হওয়া প্রয়োজন। তো এটাই বলতে চাই, ভালো মানুষ হইলে হবে না, সৎ লোক হইলেই হবে না, সৎ লোকের সাথে যোগ্যতা সম্পন্ন লোক লাগবে, এই দুইটার সমন্বয় হওয়া প্রয়োজন, সেইগুলো। আর আমাদের গার্জিয়ানদেরকে আরেকটা কথা আমি খুব বিনয়ের সাথে বলি, কখনো আপনার সন্তানকে আপনি কখনো তাকে হেয় প্রতিপন্ন করবেন না, তোমার দ্বারা কিছু হবে না, কখনো বলবেন না।
এবং আপনার নিজের অপূর্ণ ইচ্ছা সন্তানকে দিয়ে পূরণ করার চেষ্টা করেন। আপনি ডাক্তার হইতে পারেন না, সন্তানকে জোর করে ডাক্তার বানাইতে হবে, এটা কখনো করতে পারবেন না। অনেকে দেখা যায় মাদ্রাসায় গিয়ে, আমি সেদিন মাদ্রাসায় গেছি, বাচ্চা থাকতে চাচ্ছে না, মানে ও পিটাই দিছে। মানে পিটাইতেছেন কেন? কয়ারে মাদ্রাসায় থাকতে চান, আমার মাদ্রাসায় থাকতে চান তো নিয়ে নেবেন। আপনাকে জোর করে আলেম বানানোর কথা কোথাও বলা হয় নাই, জোর করে তাকে বানানো বলো। সে যেটা চায় সেটা করতে দেন, তাকে বেসিক্যালি তাকে দিন শিক্ষা দেন। এটা না দিলে আপনি গুনাহগার হবেন, কিন্তু তাকে জোর করে অন্য কিছু বাড়াইতে যাইবেন না। তার হয়তো অন্যদিকে যোগ্যতা আছে, সেই যোগ্যতাটা কাজে লাগান। তো এই বিষয়গুলো জরুরি। আর অনেক কথা আছে, কথা তো শেষ নাই, হয়তো আরও অনেকবার আসা লাগবে আপনার এখানে কথা বলবো ইনশাআল্লাহ। আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমাদেরকে সময় দিয়ে আমাদের কৃতজ্ঞতার নাগপাশে আবদ্ধ করবার জন্যে আপনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের পুরো টিমকে ধন্যবাদ, আর আমাদের মতো নগণ্যদেরকে আনছেন, এটাও কৃতজ্ঞ আমরা। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন বিশিষ্ট আলেমী দ্বীন, অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক, গবেষক রুহুল আমিন সাদি। তিনি তার ছাত্র রাজনৈতিক ইতিহাস থেকে শুরু করে বর্তমান বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এবং একই সাথে আলেম ওলামাদের ঐক্য তথা ইসলামী দলের ঐক্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ আমাদের আজকের এই এপিসোডে করেছেন। নিশ্চয়ই আমাদের পুরো এপিসোডটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।